তো এই জন্য উপরের যে ডিপটা নিছি তার নিচেই নিচের ডিপ, পাশের ডিপটা আবার নিচেই বসে গেছে, পাশাপাশি বসে নাই, কারণ আমরা ওদের দুজনের কাউকে বলি না যে তোমরা পাশাপাশি বসো বা কিছু। ঠিক আছে? তো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওকে। তো এখন মার্জিন আর প্যাডিং এর কাজ কি? মার্জিন আসলে HTML এর যে এলিমেন্ট গুলো আছে, HTML এলিমেন্ট কাকে বলে বলেন তো, কে কে বলতে পারেন? HTML এর এলিমেন্ট কে কে বলতে পারেন? কোন ট্যাগের ভিতরে যা থাকে ওই ট্যাগটা সহ তাকে এলিমেন্ট বলে ভাই। HTML এর সকল ট্যাগকে এলিমেন্ট বলে। কথা বুঝছেন? এক কথায় HTML সকল ট্যাগে HTML এর কি এলিমেন্ট। তো এখন এই মার্জিন হচ্ছে HTML এর এলিমেন্টের বাইরের সাইড। HTML এলিমেন্টের বাইরের সাইড কোনটা? মার্জিন। কথা বুঝতে পারছেন? যেমন একটা বক্স, ডিপ, একটা H1, একটা P, একটা ইমেজ, এই যে ট্যাগ গুলোর নাম শুনতেছেন, সব ট্যাগের বাইরের অংশটা হচ্ছে মার্জিন, আর ট্যাগের ভেতরকার অংশ হচ্ছে প্যাডিং। মনে থাকবে? হ্যালো, তো আমরা যদি এই বক্সটার এখন মার্জিন দেই, দেখেন সবার আগে একটা সমস্যা, এই বক্সগুলো কোনোটাই একদম এখান থেকে আসে নাই। এর কারণ হচ্ছে বডির একটা মার্জিন আছে, সে এই পেনটা তৈরি করতেছে। তো আমরা একটা কাজ করি, আমরা বডির মার্জিন 0 করে দিই। বডির মার্জিন 0 করে দিলাম। এবার দেখেন একদম কোণা থেকে আসছে। এটা কি হলো? এটা হচ্ছে H4 এর একটা মার্জিন আছে, দেখছেন? H4 যতটুকু জায়গা দখল করে আছে তার উপর নিচে একটা মার্জিন নিয়ে রাখছে সে। আমরা এটাকেও অফ করে দিই। এই যে H4, H4 এর মার্জিনটা আমি অফ করে দিলাম বোঝার জন্য বলবো। এখন দেখেন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের যদি বাইরের সাইড থেকে জায়গা নিতে হয় তাহলে এটা হবে মার্জিন, আর ভেতরে যদি জায়গা নিত তাহলে হতো প্যাডিং। মানে বাইরের সাইডে জায়গা ব্লক করে এবং ভেতরের সাইডে জায়গা ব্লক করে, দুটো আলাদা। বাইরের সাইডে হচ্ছে ব্লক করে হচ্ছে মার্জিন, ভেতরের সাইডে ব্লক করে প্যাডিং। এখন যদি আমরা মার্জিনে চলে যাই, মার্জিন টপ 50 পিক্সেল, উপর থেকে 50 পিক্সেল নেমে আসবো আমি। আমার যে নীল বক্সটা দেখতে পাচ্ছেন সেটা উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে আসবে, বাট ওই জায়গাটা আর কেউ ইউজও করতে পারবে না। তার মানে ওটা আমার মানে দখলদারিত্বের মধ্যে থাকলো। তো 50 পিক্সেল লিখলে কি হয়েছে দেখেন, উপর থেকে 50 পিক্সেল নেমে গেছে, দেখছেন? আচ্ছা, যদি আমরা এখানে যাই, এই বক্সটাতে যাই, উপর থেকে 50 পিক্সেল নেমে গেছে মানে ওই জায়গাটাও কিন্তু আটকায় রাখছে, ওখানে আর কেউ আসতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এবার কথা হচ্ছে মার্জিনের কয়টা প্রপার্টি আছে। মার্জিনের কয়টা প্রপার্টি আছে জানেন আপনারা? Top left, কয়টা? right left. রিপন ভাইটা শুনতে পাইনি, কয়টা রিপন ভাই? লেফট রাইট টপ। চারটা ভাইয়া। 4টা? 5টা? কয়টা?
স্যার যেটা স্টাইলটা স্যার কথা বলতে স্যার যে মার্জিনে কি কি স্টাইল করা যায় মার্জিনে স্যার মার্জিনে কি কি স্টাইল দেওয়া যায় এটা বলতে স্যার মার্জিনে স্টাইল করবেন তাই? না 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 আপনি স্যার কি জিজ্ঞেস করলেন না না না, আসলে মার্জিনটা কি, একটা জায়গাকে দখল মানে সরে আসতেছি, ধরেন আপনার থেকে আমি সরে আসবো, আপনার থেকে আমি 100 পিক্সেল সরে আসলাম, এই সরে আসার জায়গাটাকে মার্জিন নেওয়া বলে। ইভেন এই জায়গাটা অন্য জি কেউ স্যার ইউজ করতে পারবে না, ব্যাপারটা বুঝছেন? কি স্যার আর কিছু না, আর কিছু না এখানে। তো খেয়াল ভাই করেন, 5টা তাহলে আরেকটা কোনটা? বলছি মার্জিন টপ দেখলেন, মার্জিন রাইট, এখানেও 50 পিক্সেল দিলাম। এখন কথা হচ্ছে এখানে যে 50 পিক্সেল দিলাম ডানে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। ওই যে ডানে যদি আমি সফট করি, তাহলে তার মানে আপনি যদি ডানে কোনো কিছু বসান ওর, ওই জায়গাটার মধ্যে ও ঢুকে বসতে পারবে না, ওই জায়গাটা আর কেউ নিতে পারবে না। মার্জিন এমন একটা ফ্যাক্ট। আচ্ছা, তো নিচে দেখেন, এইখানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছি না এই কারণে যে এইটা তো উপর থেকে একটা কিছু ছিল, সেখান থেকে সরে আসছে এই বক্সটা। এই ডান পাশে তো আপাতত কিছুই দেখতেছি না, তাহলে সরে যাবে কোথায়? এই জন্য আমরা কোনো ইফেক্ট দেখতে পেলাম না। মার্জিন বটম, সেও কি হলো 50 পিক্সেল। এর নিচে 50 পিক্সেল চলে আসছে দেখেন। তো যদি আমরা ফুল স্ক্রিন দেখি, এই নিচে 50 পিক্সেলও কিন্তু কাউকে টাচ করেনি, এটা যেরকম উপরেরটা একজনকে টাচ করে আসছে, সরে আসছে, নিচের 50 পিক্সেলও কাউকে টাচ করে নাই। নিচে অনেক ফাঁকা জায়গা রয়েছে, সেখানে মাত্র 50 পিক্সেল সে নিছে। আচ্ছা, তাহলে বটম গেল, এবার মার্জিন লেফট, পঞ্চাশ পিক্সেল। এবার দেখেন লেফটে 50 পিক্সেল দেওয়ার সাথে সাথে ও কিন্তু লেফটে একজনকে পাইছে, বডির দেওয়ালকে পাইছে, বডির ওয়ালটাকে পাইছে, এবং ও সরে আসতে যাচ্ছে। 50 পিক্সেল দেওয়ার সাথে সাথে ও সরে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? মার্জিন আসলে কি করতেছে, আমার এই বক্সের ভেতরের কোন জায়গার ওয়াইড হাইট কমায়নি, কিন্তু কোন জায়গার ওয়াইড হাইট কমাইছে? কমায় নেই। মার্জিনের কাজ কি, তাহলে বাইরের সাইডে জায়গা নিচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, 5 নাম্বার যে প্রপার্টিটা আছে সেটা কি? সেটার নাম শুধুই মার্জিন। সেটার নাম কি আতর ভাই? আতর ভাই, আচ্ছা আমার একটা ফোন আসছে আর্জেন্ট, একটু নিচ্ছি আমি। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি স্যার জি ভাইয়া স্যার আচ্ছা, এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই যে মার্জিনটা, এই মার্জিনটার ভ্যালু হচ্ছে কয়টা? কয়টা? 4টা। ওভারঅল কয়টা কয়টা পাইছেন? 1 2 3 4 5 নাম্বারটা না এটা? এই জন্য বলছি 5টা প্রপার্টি আছে মার্জিনের। কয়টা আছে? 5টা প্রপার্টি আছে। তো এক, তাহলে ভাই 1 2 3 4 কি কাজ করবে? আচ্ছা, আমরা তো এটা প্রথম ক্লাসে মনে হয় দেখছি না, সবাই ভুলে গেছেন এগুলো? মনে আছে ভাইয়া? এগুলো তো লং লং টাইমের ক্লাস, অল্প কোনো ক্লাস না। এখন তো জাস্ট মনে করার জন্য দেখাই দিচ্ছি, শর্টে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে টপ রাইট, লেফট, সরি জি ভাই বুঝতে পারছি। রাইট লেফট না? বটম লেফট। হ্যাঁ মানির ভাই বলেন। ভাইয়া টপ বটম রাইট লেফট না? টপ রাইট বটম লেফট, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ি কাটার মতো ঘুরবে। ক্লকওয়াইজ এটা প্যাডিং আর মার্জিন আচ্ছা আচ্ছা ক্লকওয়াইজ, বুঝছেন? এখন কথা হচ্ছে যদি
এই চারটারই ভ্যালু এক হয়, চারটারই ভ্যালু এক হয়, তখন আমরা সেই একটা দিব। চারটার ভ্যালু এক হলে কোনটা কয়টা দিব? একটা আচ্ছা, এখন যদি এরকম হয়, বিপরীতমুখী কোনগুলো আছে? টপ, বটম, রাইট, লেফট, তাই না? জি ভাই এই বিপরীতমুখীও যদি সেম হয়, বিপরীতমুখীও যদি সেম হয়, তাহলে একটা দিব, পরেরটা দেওয়া লাগবে না। যেমন আমরা এখানে 30 করে দিলাম, 30 30, বুঝতে পারছেন? তাহলে টপে আর বটমে কত? 50। তাহলে আমরা প্রথমটা হচ্ছে 50 হচ্ছে টপেরটা দিছি, তারপরে হচ্ছে রাইট এবং লেফটে কত আছে? 30। আচ্ছা 30। আচ্ছা, বটমে কত আছে? 50। তাহলে টপে 50 তো দেয়াই আছে, তাহলে বটমে 50 আর দেওয়া লাগবে না? লাগবে? রুলসে তো এটা বলে না, রুলসে বলে বিপরীতমুখী যদি সেম সেম হয় তাহলে একটা দিবেন আর একটা দেওয়া লাগবে না। সেই হিসেবে উপরেরটা 50 রয়েছে, নিচেরটা কি 50 দেওয়ার দরকার আছে? ওটা তো না দিলেও হয়, জি ভাই এই জন্য এটা এখানে দিলাম না। আচ্ছা, রাইটে 30 আছে, তাহলে লেফটেও তো 30 আছে, তাহলে এটাও কি সেকেন্ড টাইম আর বলার দরকার আছে? না ভাইয়া বলো দেখুন তার মানে এটাও বললাম না, তার মানে দুইটাতেই কাজ হয়ে গেল। দেখেন দুইটাতেই কাজ হয়ে গেছে। এবার কথা হচ্ছে তিনটা কখন লেখা লাগে, তিনটা কখন লেখে? দেখেন প্রথমটা 50, রাইট 30, দ্বিতীয়টা না 20, স্যার, এই 3 নাম্বারটা কোনটা বলেন তো? বটম বটম 30, আবার লেফটে যায় 30, রাইটে যদি 30 থাকে লেফটেও 30 থাকে, তাহলে তো আমার একটা দিলেই হয়, আর একটা দেওয়া লাগে না? লাগে? না স্যার তার মানে এই সময়টা হচ্ছে তিনটা। এই সময়টা হচ্ছে কয়টা? তিনটা। বুঝতে পারছেন? স্যার উপরে তো মার্জিন লিখে নাই স্যার, ওই যে বাটম তো 50 লিখে 50 30 করে দেবেন না স্যার? বুঝি নাই। বাটন এই যে মার্জিন বাটম ওখানে 50 পিক্সেল লেখছে, ওখানে 20 করে দেবেন না স্যার? না না না, মার্জিনের বটম যেটা আছে, এই উপরের জি কথা স্যার, বলতেছো? জি স্যার, জি স্যার, মামুন, মামুন না? জি স্যার, হ্যাঁ ওইখানে কথা বলছি স্যার। এটা তো জাস্ট একটা এক্সাম্পল, আগেরটা তাই, আমরা পরেরটা বলতেছি, পরেরটা এটা আলাদা ও, টোটাল। আমরা একটার মধ্যে চারটাকে লিখে দিচ্ছি ইচ্ছা মতো, যার যেটা দরকার। জাস্ট জি উপরেরটা স্যার। হচ্ছে এক্সাম্পল রয়ে গেছে, আর কিছু না। ও ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে মার্জিন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এখন খেয়াল করেন আমাদের প্রবলেম আছে কোথায় আছে। ধরেন খেয়াল করেন, পেইন্টে যান, 600 পিক্সেলের একটা বক্স দেখতে পাচ্ছেন। এর ভেতরে আপনি একটা ট্র্যাক, একটা ডিপ নিলেন যেটা 300 পিক্সেল ওয়াইড। কতটুকু? 300 পিক্সেল ওয়াইড, 300 পিক্সেল হাইট, তার মানে অর্ধেক নাকি? তারপরে আপনি আরেকটা ডিপ জি নিলেন, স্যার। সেটাও 300 পিক্সেল ওয়াইড, 300 পিক্সেল হাইট, আপনি আরেকটা নিলেন, তাহলে পুরোপুরি হয়ে গেল না পাশাপাশি? এখন যদি এরকম হয়, হ্যাঁ স্যার। আপনি এই ডিপটাকে একটা মার্জিন দিবেন এই ডিপটার থেকে আলাদা করার জন্য, একটু দূরত্ব তৈরি করবেন। এই ডিপটাতে আপনি মার্জিন দিবেন, মার্জিন রাইট 15 বা 20 পিক্সেল। তার মানে কি এই ডিপের এই ডিপটার এই জায়গাটা বাইরের সাইডে দখল হয়ে যাবে, তখন এই ডিপটা এখানে চলে আসবে, হবে কি না? হ্যাঁ ভাইয়া যদি এরকম হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন 600 পিক্সেলের যে ডিপটা ছিল, স্যার এইটুকু একটু আবার একটু বলেন, আমি কথা শুনতে পারিনি। বিষয়টা হচ্ছে এটা তো 300 পিক্সেল রাইট,
এটাও 300 পিক্সেল। পাশাপাশি বসলে তো 600 পিক্সেলে বসতে পারে দুজন, তাই না? কোনো ঝামেলা আছে? না নাই। ভাই, না থাকে। এখন আপনি বলছেন কি না ভাই আমার তো ডিজাইনে এটা একটু সরাইতে হবে, এখানে একটা ফাঁকা জায়গা আসবে। আপনি কি করলেন 25 পিক্সেল বা 30 পিক্সেল এরকম একটা ডিস্টেন্স দিয়ে দিলেন। এবার আপনি খেয়াল করে দেখেন এই ডিপটা যদি এখান থেকে বসা শুরু করে, এখান থেকে বসা শুরু করে এই ডিপটা, তাহলে তার 300 কোথায় শেষ হচ্ছে? বাইরে না? মেইন ডিপের বাইরে চলে যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি কি পাশাপাশি দুজনকে এরকম হ্যাঁ স্যার। পাশাপাশি এই দুজনকে এরকম বসাতে পারবেন? নিচে না। নামে চলে আসবে। বুঝতে পারছেন? তার মানে আপনার এখানে কলাম পাশাপাশি বসানোর ক্ষেত্রে মার্জিন খুবই একটা পেইনফুল জিনিস, এটাকে অ্যাভয়েড করতে হবে টোটালি। এটা কোনো গুড প্র্যাকটিস না যে কলাম সাজানোর সময় আমি ডানে বামে মার্জিন ইউজ করছি, এটা কোনো ভালো কথা না। বুঝতে পারছেন? হ্যালো? স্যার জি স্যার। ভাইয়া। তাহলে আমার কথা হচ্ছে আমি যদি দুটা বক্স পাশাপাশি রাখবো, তো সেই বক্সের মাঝখানে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আসে এটা কিভাবে আসবে? প্যাডিং ব্যবহার করে। তো প্যাডিং ইউজ ধরেন করে। আমরা মার্জিন ইউজ করলাম না, মার্জিনটা আমরা ইউজ করলাম না, প্যাডিং ইউজ করলাম। প্যাডিংটা আসলে কি মোর্শেদ ভাই? প্যাডিংটা আসলে কি? লিঙ্কটা ভাইয়া বক্সের ভেতরের দিকে জায়গাটা নিবে। শুধু বক্স না, এটা পি ট্যাগেরও ভিতর সাইড হতে পারে, এটা H1 ট্যাগেরও ভিতর সাইড হতে পারে, জি ভাইয়া। তাই তো? তো জি ভাইয়া। সেই হিসেব করলে যদি এরকম হয় যে আমরা একটা মেইন ডিপ নিয়েছি, সেই মেইন ডিপটার ওয়াইড হচ্ছে 600 পিক্সেল, আমরা পাশাপাশি দুইটা বক্সকে 300 300 করে বসাই দিছি ফ্লট লেফট করে, এও ফ্লট লেফট এও ফ্লট লেফট বসে গেছি। এখন কথা হচ্ছে আমাদের মাঝখানে একটা জায়গা দরকার। আচ্ছা, প্যাডিংটা আসলে কি? নরমালি প্যাডিংটা আসলে এই একটা বক্স, এই একটা বক্স, এই বক্সের মাঝখানে যে একদম এখান থেকে লেখা শুরু হবে বা এখানে লেখা শেষ হবে এরকম কিছু না, আমরা একটু সৌন্দর্য করার জন্য এতটুকু জায়গা রেখে দিছি। তার মানে এই ভেতর থেকে এই বক্সটার, এই সবুজ বক্সটার চারপাশ থেকে একটা জায়গা ভেতরের সাইডে ব্লক করে ফেলছে, এই জায়গাটা অন্য কেউ ইউজ করতে পারবে না। ডিফল্ট সিস্টেম অনুযায়ী যখনই আপনি প্যাডিং বসাবেন, ধরেন 300 পিক্সেল ওয়াইডের একটা বক্সে প্যাডিং বসালেন, কত 15 পিক্সেল প্যাডিং বসালেন, এই 15 পিক্সেল কিন্তু ওই 300 সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে কি হবে, বক্সটাকে আরো বড় বানায় ফেলবে। তাহলে সেরকমই যদি হয় তাহলে তো এই 300-র পাশাপাশি আপনি বসাতে পারবেন না যদি প্যাডিং ইউজ করেন। পারবেন? এই 600 ডিপের মধ্যে যে দুইটা ডিপ আপনাকে বলা হয় যে মার্জিন দিয়ে ইউজ করো এবং এটাকে পাশাপাশি দুইটাকে বসাও 600-র মধ্যে, এটা কি পসিবল হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন না? না জি ভাই, শুনতে পাচ্ছি। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এই যে বক্সটা আমি বানাইছিলাম 25, এই গ্রিন কালারের যে বক্সটা, এটা প্যাডিং দিলে যেন বক্সটা আগের থেকে বড় না হয়ে যায়, প্যাডিং এরটা যোগ করে বক্সের পরিধি বড় না হয়, সেজন্য আমরা শিখেছিলাম বক্স সাইজিং বর্ডার বক্স, মনে আছে? জি ভাই। বক্স সাইজিং বর্ডার বক্স এর মানে হচ্ছে যে কন্টেন্টই যে ডিপটাই থাক বা যে এলিমেন্টটাই থাক, এরা যদি ভেতরে প্যাডিং নেয় তাহলে ওর ভেতর থেকে জায়গা কমবে কিন্তু ও বাইরে কোনো জায়গায় এক্সপ্লোর করবে না। বুঝতে পারছেন? তো যদি এরকমটাই হয় তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করলেও ভেতর থেকে এই জায়গা নিবে। এই যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন,
এটা প্যাডিং নেওয়ার কারণে বড় হয়নি। দেখেন ভেতর থেকে জায়গা নিচ্ছে। তার মানে আপনি যাই করেন না কেন এই 300 যে ডিপটা আছে এই ডিপটা আপনি বাড়াতে পারবেন না কোনোভাবে। পারবেন? কারণ আপনি প্যাডিং যতই দেন না কেন ও আপনার ভিতর থেকে জায়গা কমায় নিয়ে আসবে। বাইরে কিছু করতে দেবে না। তো এখন আমরা যদি এই দুইটা বক্সকে আলাদা করতে চাই 300 আমরা কি করব? এই দুইটা বক্সকে প্যাডিং দিয়ে দেব। কি করব? প্যাডিং ইউজ করবো। দুইটা বক্সের দুই পাশে সমান প্যাডিং দিয়ে দেব। ভাই প্যাডিং ইউজ করলে তো বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করতে হবে না? মাইক্রোফোনটা কি প্রবলেম হচ্ছে আজকে? হ্যাঁ, প্রশ্নটা আরেকবার করেন। ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে। বললাম যে ভাই আমরা যখন এই কি বল প্যাডিং ইউজ করবো তখন বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করতে হবে। হুম, বুটস্ট্র্যাপ এটা ইউজ করা আছে, অতএব আপনার এটা ইউজ করতে হবে না ওই জায়গাতে। ও আচ্ছা আচ্ছা। এখন এই প্যাডিংটা দিয়ে দিলাম, তার মানে এই যে ডিপের মধ্যে যে জায়গাটা আছে এটা কখনো এই জায়গাতে কেউ আর ইউজ করতে পারবে না। পারবে? প্যাডিং এর জায়গাটা বলেন। না স্যার পারবেন। পারবে না। তো এখন আমরা কি করব খেয়াল করেন। আমরা এই কলাম দুইটার মাঝে প্যাডিং দেওয়ার পরে কলাম দুইটার মাঝে যদি আমরা একটা ডিপ বসাই দেই, তো সেই ডিপ তো এর ভেতরে যাইতে পারবে না, এর বাইরে থেকে কাজ করবে। ঠিক আছে না? এরকম এতটুক জায়গা নিয়ে কাজ করবে না বলেন? আচ্ছা, জি ভাইয়া। তো এখন আমরা এরকম একটা ডিপ দিয়ে দিলাম, ভেতরে কন্টেন্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। আর একটা ডিপ এইখান থেকে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন চিন্তা করে দেখেন এই প্যাডিং এর কি কোনো কালার থাকে? তাই বলেন। প্যাডিং না এর কোনো ভাইয়া, কালার থাকে না। নাই। তাহলে না আপনি স্যার। তো খালি চোখে দেখতে পাবেন না। ইনএক্সপেক্ট এলিমেন্ট ছাড়া খালি চোখে আপনি দেখতে পারবেন না। তো এটাকে আমি কেটে দিচ্ছি এই জন্য। এই জায়গাগুলো আমি কেটে দিলাম। তো এখন দুইটা বক্সকে আপনি আলাদা দেখতে পাচ্ছেন না? দুইটা বক্সকে আপনি কালার করেন। আলাদা দেখতে পাচ্ছেন না? জি তার মানে কি আমরা জি যখন ভাইয়া। কলামের কাজ করব, হ্যাঁ স্যার। আমরা যখন কলামের কাজ করব, কলাম যদি পাশাপাশি না থাকে, মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব? কলামটাকে প্যাডিং দিয়ে দিব একটা। দুই পাশে প্যাডিং দিয়ে দিব। ওই জায়গাটা কি হলো? আটকে গেল। এরপরে ওই ডিপের মধ্যে আমরা আরেকটা ডিপ দিলাম। সেই ডিপটার কালার করলাম। তো দেখেন অটোমেটিক্যালি আলাদা হয়ে গেছে। কারো কোনো কনফিউশন আছে বিষয়টা নিয়ে? না স্যার। তার মানে যত কলামের মতো যত কাজ আছে পাশাপাশি বসবে এরকম যত কাজ আছে সেসব জায়গায় আপনারা মার্জিন ইউজ না করে প্যাডিংটা ইউজ করবেন বেশি। আড়াআড়ি ভাবে মানে হরিজন্টালি যদি কোনো কিছু সরাতে হয় একজন একজনের কাছ থেকে, তাহলে মার্জিন না প্যাডিংটা হচ্ছে বেস্ট। তার একটা ট্রিক্স আমরা এখানে দেখাইছি। হরিজন্টালি কোনো এলিমেন্টকে আমরা মার্জিন দিলে দেখা যাবে ঝামেলা হয়ে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে মার্জিনটা কখন ইউজ করব? দেখেন আমরা এখানে একটা এইচ1 ট্যাগ ইউজ করলাম। সরি, এখানে একটা টেক্সট ইউজ করলাম দেখেন। তো এই টেক্সট ইউজ করার পরে আমরা চাচ্ছি এই টেক্সটটা একটু নিচে নামবে, তখন আপনি মার্জিন ইউজ করবেন। বা আপনার একটা বক্স আছে, যে বক্সের মধ্যে একটা কিছু আছে সেটা অল্প একটু সরাইলেই কাজ হবে, সেখানে আর কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি মার্জিন ইউজ করবেন। হ্যালো, জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে মার্জিন আর প্যাডিং? আমরা এক্সাম্পল নিলে ভালো হবে, সুবিধা হবে। ওকে, ভাইয়া আমার কোশ্চেনটা ভাইয়া কোড কোড হ্যাঁ
ভাইয়া আমার কোশ্চেনটা একটু, আপনার কোশ্চেনটা কি ছিল? আমার কোশ্চেনটা ছিল যে ভাইয়া আমাদের অ্যাসেসমেন্টের সময় একটা মানে একটা সেকশন ছিল, যে সেকশনের মধ্যে একটা পিকচার ছিল এবং তার পাশে একটা মানে লেখা ছিল, কয়েকটা প্রোগ্রেস বার ছিল। হুম। তো ভাইয়া আমি মানে ওই মানে ওইটা ফুল 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 সেকশনটা জুড়েই থাকবে ওই জিনিসটা আর কি। তখন আমি ভাইয়া কন্টেনার ফ্লুইড আমি ইউজ করলাম, কিন্তু কন্টেনার ফ্লুইড ইউজ করার পরও ভাইয়া দুই পাশে আসলে 15 পিক্সেল করে প্যাডিং নিছে দুই পাশে, হুম। লেফটে এবং রাইটে দুই পাশে। এবং আমি তাহলে আমি তখন কি করলাম, ওইখানে একটা কাস্টম ক্লাস নিয়ে আমি 0 করে দিলাম, 0 পিক্সেল করে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। কিন্তু ভাইয়া সমস্যা হচ্ছে ওইটা তো চলে গেল, কিন্তু আমার একটা স্ক্রল বার চলে আসলো নিচের দিকে। এটা দেখতে পারলে ভালো হতো কি হলো আসলে। আচ্ছা আচ্ছা ভাইয়া আমি দেখাচ্ছি, আমি কি স্ক্রিনটা শেয়ার দিব? অবশ্যই অবশ্যই। এই যে ভাইয়া দেখেন নিচে একটা, এই যে দেখেন স্ক্রল বার চলে আসছে, ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আরেকটু সুন্দর এই করে যে দেখি। এইটা কেন আসছে নিচে স্ক্রল বার কেন আসবে? এই আপনার স্ক্রল বার? আপনার কি করেছেন এবার বুঝায় বলেন তো। ভাইয়া আচ্ছা এটা সিএসএস টা দেখেন, মানে আমি করছি কি, এই যে এখানে যে আপনার কন্টেনার, এইখানে যে সেকশনের ভিতর আছে সেকশনটাকে আমি যে কন্টেনার ফ্লুইড দিয়ে আমি মানে আমি যেটা কন্টেনার যে জায়গাটা নিয়ে নিছিল কন্টেনারটা সেকশনের ভিতর একটা নির্দিষ্ট জায়গা, ওই জায়গাটা একটু বড় করে দিল সে। আর কাস্টম স্লাইডার ইউজ করছি আর কি ভাই, ওই যে তারপরে যে পাশে যে 15 পিক্সেল করে জায়গাটা নিছে, ওই 15 পিক্সেল জায়গাটাকে আমি মানে চাচ্ছি না আর কি, এই জন্য আর কি ওইটা 0 পিক্সেল করে ইম্পর্টেন্ট করে দিচ্ছি ভাইয়া। যদি আমি এই দুইটা তুলে দিই ভাইয়া, এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে তখন কিন্তু আবার এই যে দেখেন এই পাশে 15 পিক্সেল আছে, এই পাশে দেখেন 15 পিক্সেল আছে। তো আমি এই পাশে 0 পিক্সেল করে দিব, এই পাশে 0 পিক্সেল করে দিব, তাহলে তো ভাইয়া সে ফুল জায়গাটা নেওয়া উচিত। নিচে স্ক্রল বারটা আসার কারণটা কি ভাইয়া, এটা বুঝতেছি না। আচ্ছা এটা আরেকবার ওই 0 পিক্সেলটা ইম্পর্টেন্ট করে দেন, আমি একটু দেখি এবার। আচ্ছা এই যে ভাইয়া দেখেন, এই যে স্ক্রল বার চলে আসছে। এই সমস্যাটা ভাইয়া আমি আসলে সলভ করতে পারিনি এখন। ভাই বক্স সাইজিং কি বর্ডার বক্স করা আছে? ওটা তো বুটস্ট্র্যাপ ইউজ করছি, ওটা তো বুটস্ট্র্যাপে না আছে। বক্স সাইজিং বর্ডার বক্সের সাথে মার্জিনে কোনো সমস্যা না। কোডটা কোথায় আছে? জি ভাইয়া, জি। ড্রপ বক্সে আছে কোডটা? না ভাইয়া এটা ড্রপ বক্সে নাই। ডান কোডটা দেখতে যান, কন্টেনার ফ্লুইডস কোডটা একটু দেখতে দেন। আচ্ছা জি ভাইয়া, কাস্টম স্লাইডার, এটা কি ওই সেই ওই ক্লাসটা? মানে আমার এটা ভাইয়া কাস্টম ক্লাস এটা। আচ্ছা কাস্টম ক্লাসে কি কি স্টাইল আছে একটু দেখি। কিছুই নাই, শুধু মানে প্যাডিং দিছে আর প্যাডিং রাইট প্যাডিং লেফট। পিক্সেলটা উঠাই দেন, 0 দেন শুধু। সেভ দেন তো এবার দেখি। জি ভাইয়া একই। কেন আসতেছে ভাই এটা ইমেজগুলো সমস্যা? ইউজ করছেন? আচ্ছা ভাইয়া ওই যে আপনি যে ইমেজগুলো ইউজ HTML করছেন না, ফাইলটার মধ্যে যে রোটা নিছেন না, রোটা তুলে দেন তো, এখানে তো আপনার রয়ের দরকার নেই। জি রোটাও তুলে দেন, আপনার কলামটি 12 যে দিছেন এটাও তুলে দেন, কারণ এই দুইটা তো এখানে দরকার নেই।
আপনার মোবাইল আপনার মানে আমি স্লাইডারটা এমনি রেসপন্সিভ, বুঝতে পারছেন? এর জন্য আপনার কন্টেনার আপনি সেকশনের মধ্যে ডিরেক্ট দিয়ে দিলে পারতেন, আপনার কন্টেনারও দরকার নাই। স্যার স্যার বডির মার্জিন প্যাডিং কি জিরো করলে কাজ করার বডি মার্জিন কাজ করবে কি? জিরো আছে আর কি, বডি মার্জিন অলরেডি জিরো। জি ভাই এবার কাজ করছে। তারপর ওখানে আপনার তো অনেকগুলো স্টাইল ইউজ করা, যে রো তো মাইনাস মার্জিনে আছে, বুঝছেন? রো মাইনাস মার্জিনে আছে, আবার এদিকে আপনার হ্যাঁ আমরা তো নরমালি ভাই আমরা তো রোই ইউজ করতাম ভাই আগে। রো ইউজ করতে তো কিন্তু এক্ষেত্রে আপনি তো মার্জিনটারে অমিট করতেছেন, তো সেক্ষেত্রে ওর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং জি আছে, কারণ এটা ফ্লেক্সের মাধ্যমে কন্ট্রোল করা, তো এটা দেখতে হবে যে কি হয়েছে। জি জি আচ্ছা ভাই আমি তাহলে শেয়ারিং অফ করছি। আচ্ছা, বিষয়টা ছিল আমরা যখন স্লাইডারটা ইউজ করি বুটস্ট্র্যাপের, তখন ফুল স্ক্রিন হলে আমরা তখন আর কোনো কন্টেনার টন্টেনার দেই না, আমরা কোনো কিছুই দেই না, ডিরেক্ট সেকশনের মধ্যে দিয়ে দিই ফুল স্ক্রিন যদি হয় স্লাইডারটা, বুঝতে পারছেন? তাহলে ভাইয়া তখন আমি রো ইউজ করব না, তাই তো? বুঝি নাই। যদি আপনি ডিরেক্ট মানে তখন ফুল যখন স্ক্রিন, আমি আমি বলি ফুল স্ক্রিন যদি direct ক্যারোসেল চান, ক্যারোসেল স্লাইডারটা যদি ফুল স্ক্রিন চান, জি তো সেক্ষেত্রে আপনি সেকশনের মধ্যে ডিরেক্ট ওখান থেকে কোড করে কপি করে নিয়ে এসে রেখে দিলে হবে। এখানে কন্টেনারও লাগবে না, এখানে অন্য কোনো ট্যাগ লাগবে না সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। স্যার বুটস্ট্র্যাপে কি স্যার রো কলাম কি স্যার ডিফল্ট কোনো মার্জিন প্যাডিং দিচ্ছে? হ্যাঁ, বুটস্ট্র্যাপে রো হচ্ছে মার্জিন মাইনাস নিচ্ছে 15 পিক্সেল করে, আর এইটার জন্য কি স্যার সমস্যাটা হচ্ছিল? ওইখানেই একটা ঝামেলা আছে, কারণ এটা ফ্লেক্স দিয়ে কন্ট্রোল করা, তো অনেক সময় দেখা যায় মানে অনেক সময় দেখা যায় এরকম যে ওইটার কারণে আপনি যে হুট করে প্যাডিংটা মার্জিনটা অফ করে দিবেন না, প্যাডিংটা ওটার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অন্য কোনো একটা জায়গায়, যার জন্য ওরকম দেখা গেছে। কারণ স্যার রো এর প্যাডিংটা তো স্যার আমার কলাম দিয়ে চলে গেল, অনেকে বললে ভালো হতো। হ্যালো, জি এরকম হইতে পারে যে বুটস্ট্র্যাপের কোনো ক্লাস আগে থেকেই 15 পিক্সেল জায়গা নিয়েছিল, যেটার কারণে এটা হচ্ছে। হ্যাঁ এটা হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে স্লাইডার যদি আপনি ইউজ করেন বা ইমেজ আপনি ফুল স্ক্রিন চান, তখন আপনার মানে ফুল স্ক্রিন যদি চান তাহলে আপনার ওই ফ্লুইড কন্টেনার হিসেবে না যাওয়াই ভালো। কন্টেন্ট হলে আলাদা ব্যাপার, টেক্সট কন্টেন্ট হলে আলাদা ব্যাপার, কিন্তু আদারওয়াইজ অন্য কিছু যদি হয়, যেমন ধরেন ইমেজ বা স্লাইডার, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট কোডটা এনে রেখে দিবেন। ইমেজ যদি এনে নেন তাহলে আইএমজি ফ্লুইড ক্লাসটা অ্যাড করে দিবেন, আর স্লাইডার তো একাই রেসপন্সিভ, ওখানে আর কিছু করার নাই, বুঝতে পারছেন? আচ্ছা, প্যাডিং নিয়ে কারো কোনো স্যার ইয়ে আছে কিনা? প্যাডিং নিয়ে আমরা জানি কি করতেছিলাম, প্যাডিং এর মাধ্যমে দুইটা বক্স আলাদা করে দেখতে চাইছিলাম না, যে কেন মার্জিন ভাইয়া ওইটা হয়ে গেছে, হ্যালো হয়ে গেছে ভাইয়া ওইটা দেখাইছেন। না, কোড দেখতে চাইছিল কে জানি, কোড করা লাগবে না, বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার। মাহবুব আসছিলেন? আচ্ছা দেখি ভাইয়াকে আমি তাহলে নক দিচ্ছি, তার সময় হয়ে গেছে তো আসলে। আচ্ছা, ভাইয়ার কাছে ক্লাস করার সিস্টেম হবে আজকে, সবার ফাইলে কোড করতে হবে কিন্তু, বুঝতে পারছেন কথা? ভাইয়া একটু আগাবে, আপনাকে বুঝাই দিবে পার্ট, ওই পার্টটুকু আপনাকে কোড করতে হবে, তারপরে ভাইয়া আবার আগাবে। আর যদি বেশি আগাতে না পারে জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন, বলে দিলাম কথাটা। এটা হচ্ছে সকালের এক্সপিরিয়েন্স, আমি বললাম আপনাদের, বুঝতে পারছেন?
জি ভাই। ওকে, দেখেন ভাইয়াকে নক দিচ্ছি। হয় না। তবে জাভাস্ক্রিপ্টের অনেক ব্যবহার আছে যেটা অনেক ডিপে করতে হয়, বা কি বলে এটাকে, অনেক কোড লিখতে হয়। তো এটা যারা ডিজাইনার আছে তাদের জন্য তো একটু প্রবলেমেটিক এই কারণে, যারা ডিজাইনার তারা যদি প্রোগ্রামিং নিয়েই ব্যস্ত থাকে এতটা বেশি, তো ডিজাইন কনসেপ্টটার ক্ষেত্রে তারা হ্যাম্পার হয়। আচ্ছা, রেকর্ড কেউ একজন করেন, আমি বলছি রেকর্ড হচ্ছে রেকর্ড ভাইয়া। করতে থাকেন। আচ্ছা ঠিক আছে। তো এই কারণে পরবর্তীতে চিন্তা করা হলো যে ঠিক আছে, ওয়েব ডিজাইনাররা যেন কাজগুলোকে খুব ইজিলি করতে পারে, যে কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা হয় ডিজাইন পার্টে। তো তখন তারা jQuery কনসেপ্ট মানে একটা লাইব্রেরি তৈরি করলো, যে লাইব্রেরির মাধ্যমে জাভাস্ক্রিপ্টের যে অনেক কাজগুলো করতে হয়, অনেক কোড লিখে, ওটাকে যেন শর্টে করা যায়। যেমন আপনারা দেখছেন যে একটা ট্যাগকে সিলেক্ট করতে গেলে আপনার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে তার অ্যাট্রিবিউট সিলেক্ট করতে হয়, তারপরে ইভেন আপনারা এক জায়গায় অন ক্লিক দেওয়ার জন্য বাটনে অন ক্লিক ইভেন্ট অ্যাড করতে হয়, সেখানে আলাদা জায়গায় ফাংশন লিখতে হয়। এরপরে ফাংশনটাকে কল করলে তখন ওই অন ক্লিকের ভিতরে কাজ করে। এরপর অনেক কাজ আছে যেগুলোকে অনেক বর্ধিত, অনেক বেশি কোড লিখতে হয়, যেটা jQuery কি করছে শর্টে বা অ্যাজ এ আপনি সিএসএস যেভাবে ব্যবহার করেন যেন সেভাবে ব্যবহার করতে পারেন, এই সুবিধাগুলো তারা দেওয়ার চেষ্টা করছে। আমরা সেটা একটু দেখব। তো আমরা একটা HTML লিখি। আমরা জাভাস্ক্রিপ্ট যেভাবে লিখতাম আগে, এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ ছিল। ধরে নেন আমার একটা আগে যে বাটন ছিল, আমরা একটা প্যারাগ্রাফ এইখানে আমরা যদি চাইতাম যে আমরা এই পি এর মধ্যে বা যা লেখা আছে এটাকে হাইড করে দিব, তো আমরা টাইপ লিখলাম বাটন, এখানে লিখলাম গো, দেন এইখানে ওয়ান ক্লিক, এটা লিখতে হতো না? ফাংশন লিখতাম, এখানে একটা ফাংশন নাম দিতাম যে লাইক এবিসি। এটার মধ্যে এবার আমরা লিখতাম যে যখন ক্লিক করা হবে তখন এই ফাংশনটাকে কল করা হবে। তখন আমরা বলতাম যে লাইক এই পিটাকে আমরা হাইড করে দিব। তো কিভাবে লিখতাম? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যদি দিতাম, তাহলে আইডিটাকে উল্লেখ করতে হতো। এখানে আইডি দিলাম প্যারা, তাহলে এইভাবে সিলেক্ট করতাম। দেন সিলেক্ট করার পরে ডট আমরা এটাকে চাইতাম যে হাইড করে দিব, কি হাইড কাজ করবে? তারপরে স্টাইল দিতে হইতো, স্টাইল দিয়ে দিতাম যে ডিসপ্লে, দেন দিতাম না, এভাবে। স্যার ওই যে আমরা ব্র্যাকেটটা কখনো দেই আর কখনো দেই না স্যার, এটার জি স্যার ওই যে ডিসপ্লের পরে ইকুয়ালের পরে যে নান, এটাকে যখন কখনো স্যার আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, কখনো রাখি না। ব্র্যাকেট, জি স্যার ফার্স্ট ব্র্যাকেট। এটাকে জি স্যার যখন ফাংশন নেই মনে হয় তখন রাখি আমরা। দেখাতে পারেন একটা এক্সাম্পল? স্যার কাজ করতেছে। এইটা কি করতাম? ক্লিক করলো হাইড হয়ে যেত, তাই না? জি স্যার ডিসপ্লে নাম হয়েছে। এখন W3 স্কুলস একটু যাই, কোথায় জাভাস্ক্রিপ্ট,
এই যে ছিল আচ্ছা জাভা। স্যার, স্যার বলেন। মানে স্যার আগে কোডটাতে আরেকবার জানতো স্যার। স্যার এই যে মানে এখানে যে স্যার কোটেশনটা দিলেন, কোটেশনটা দেওয়ার কারণে মানে এটা তো স্যার একটা টেক্সট হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল মানে। আর হচ্ছে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লে নান করতে যাচ্ছি, অর্থাৎ ডিসপ্লের একটা ডিসপ্লের ভ্যালুটা আর টেক্সটটা এটা কি স্যার একই ভাবে নিচ্ছে? মানে আমি যখন স্যার করতেছিলাম তখন দেখা যাচ্ছিল যে টেক্সট দিলে টেক্সটে চলে আসে আর ওইটা কাজ করে না। আর মানে আমার কথা হচ্ছে যদি স্যার নান দেই তাহলে ওখানে নানই দেখাবে, মানে এই যে পি আইডি প্যারা ওখানে যে এসটিএফএফ ওগুলো দেখা আছে ওখানে নান দেখাবে, এরকম হচ্ছিল আমার। এই জায়গায় লেখা চেঞ্জ করেছেন না, তখন ডট ইনার এইচটিএমএল লিখতে হতো। এটা হচ্ছে আচ্ছা, এইচটিএমএল চেঞ্জ হচ্ছে না, এটা সিএসএস চেঞ্জ হচ্ছে। আর আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে ডট ইনার এইচটিএমএল দিয়ে আমরা এইচটিএমএল এর ভিতরের কন্টেন্ট চেঞ্জ করতাম ট্যাগের। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কথা হচ্ছে যে এই মানে প্র্যাকটিসের সময় আমরা যেটা প্র্যাকটিসটা করছি ওখানে আমরা ইনার এইচটিএমএলটা বেশি প্র্যাকটিস করছি, স্টাইলটা আমরা কম, আমরা জাস্ট দেখে রাখছিলাম যে স্টাইল কেমন চেঞ্জ করে। না স্যার, আমি যখন নিজে করতেছিলাম স্যার তখন। আপনার কোনো কাজ এখন আছে আপনার কাছে এখন? স্যার বুঝছি, দেখেন আমি দেখাই, আমি আপনার কথা বুঝতে পারছি, আমি আগে দেখাই, আপনি দেখেন, আপনার আনসার পেয়ে যাবেন। যেমন এখানে এসডিএফ এটা লেখা আছে, ক্লিক করলাম, এখানে লেখা আসলো হ্যালো। হ্যাঁ জি স্যার। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইটুকু হচ্ছে ট্যাগটাকে সিলেক্ট করেছি। জি স্যার, সিলেক্টর। এর পরে যা থাকবে এটা হচ্ছে প্রপার্টি থাকবে। লাইক আমরা এখানে কি ইউজ করেছি? স্টাইল। তাহলে আপনি যদি এইখানে লিখতেন তাহলে কিভাবে লিখতেন? স্টাইল, এটা একটা প্রপার্টি, তার মধ্যে লিখতেন ডিসপ্লে নান, এটা না? জি স্যার, এটা তো সিএসএস হয়ে গেল। এইটুকু হচ্ছে তাই, ভ্যালু যখন দিতে হবে সেটা অবশ্যই সমানের ইকুয়ালের পরে। এখন এই যে ইনার এইচটিএমএল বলতে বুঝায় ভেতরের কন্টেন্টটা, আর এছাড়া যে জিনিসটা দেখবেন এইখানে লেখা ডটের পরে সবগুলোই কোনো না কোনো অ্যাট্রিবিউটস হবে, কোনো না কোনো। লাইক আইএমজি পেন এসআরসি না, এটা তো ফাঁকা। জি স্যার। তো এইটা যদি আমি ধরি, এটার কোনো আইডি দেই, আইডি দিয়ে দিলাম আইএমজি অথবা পিক, এইটাকে ধরলাম পিক। পিক, তারপরে ইনার এইচটিএমএল কি আসবে? এটার মধ্যে কি কোনো কন্টেন্ট আছে? না স্যার। তাহলে ইনার এইচটিএমএল মানে হচ্ছে ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট, সেটা তো আর আমরা ধরতে পারছি না। ইমেজের কাজ হচ্ছে একটা ইমেজ দেওয়া, তাই তো? জি স্যার, যদি ইমেজটা মানে ইমেজ যদি না দেই স্যার তাও তো মনে হয় হ্যালো আসবে ইমেজের নিচে। ইমেজের নিচে কি হ্যালো আসবে? ক্লিক করলে এখন কিছুই আসবে না। দেখেন ইনার এইচটিএমএল বলতে কি কিছু থাকবে একটা ইমেজের? না না, ওখানে তো ইনার এইচটিএমএল হিসেবে কোনো কন্টেন্ট টেক্সট নাই, ওখানে সব অ্যাট্রিবিউট, ওখানে সব অ্যাট্রিবিউটের মাধ্যমে কাজ। তাহলে এইখানে ট্যাগটা সিলেক্ট করার পরে আমি উল্লেখ করলাম যে এস আর সি এই অ্যাট্রিবিউটসটা। এবার বললাম যে ভ্যালু হবে কি, আমার এখানে একটা ইমেজ আছে 1.jpg, দেখছেন? সেটা দিয়ে দিলাম। তার মানে এইটুকু হচ্ছে ট্যাগ সিলেক্টর, তারপরে হচ্ছে ওই ট্যাগের যে কয় ধরনের অ্যাট্রিবিউটস হতে পারে সেগুলো দিতে পারি আমরা, এবং তারপরে অ্যাট্রিবিউটস এর ভ্যালু। এখন কি হবে দেখছেন? বুঝছেন? জি স্যার। তারপরে এইটুকু হচ্ছে ট্যাগটাকে সিলেক্ট করা, পরে হচ্ছে তার অ্যাট্রিবিউটসটাকে সিলেক্ট করা।
এবং সেই অ্যাট্রিবিউটস এর ভ্যালু দেওয়া। এখানেও তাই, এখানে স্টাইল অ্যাট্রিবিউটসটাকে ধরা, তাই অ্যাট্রিবিউটস এর ডিসপ্লে দিয়ে নাম দিলাম। স্যার অ্যাট্রিবিউটস এর ভ্যালুগুলো কি স্যার কোনো ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে? মানে যেমন স্যার আমরা প্যারাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, গেট এলিমেন্ট বাই আইডি, তারপর প্যারা। গেট এলিমেন্ট বাই আইডি এটা তো আচ্ছা, এই পার্টটার ডকুমেন্ট, এটা মানে কি? এটা মনে হচ্ছে স্যার জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট, পুরো এইচটিএমএল ডকুমেন্ট। জি স্যার। এইটা মেইনটাকে সিলেক্ট করলো, এর মধ্যে আপনার নির্দিষ্ট একটা ট্যাগকে সিলেক্ট করতে হবে। সেই ট্যাগটাকে বললাম যে আমরা সিলেক্ট করব কিসের মাধ্যমে? আইডির মাধ্যমে। আইডির মাধ্যমে। তো সেই আইডি নামটা এখানে দিলাম। এখন স্পেসিফিক একটা ট্যাগকে সিলেক্ট করা গেল। HTML ডকুমেন্টস এর মধ্যে একটা স্পেসিফিক ট্যাগকে সিলেক্ট করা গেল, এটাই হচ্ছে সিস্টেম। জি স্যার। এখন ট্যাগের পর ট্যাগের কিছু কাজ তো থাকবেই। ট্যাগের কাজ কি? যদি সে টেক্সচুয়াল কোনো ট্যাগ হয় তাহলে সে কন্টেন্ট হিসেবে টেক্সট নিবে অথবা অন্য কোনো এলিমেন্টস নিবে। দ্যাট মিন্স সে একটা কন্টেন্ট নিতে পারে। আর কিছু কিছু ট্যাগ আছে যেগুলো কন্টেন্ট নেয় না, কিন্তু দুটো ট্যাগেরই নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউটস থাকতে পারে। যেমন আমি পিতে বললাম অ্যালাইন, তারপরে বললাম সেন্টার, এটা বলতে পারতাম না? জি স্যার। তো এই যে প্যারা দিয়ে স্টাইল দিয়ে নাম দিলাম, এটা হচ্ছে স্টাইলের জন্য, স্টাইল দিলাম না। আমি বললাম যে এটা আসবে অ্যালাইন, এটা হবে কি? জি স্যার। সেন্টার, অর্থাৎ আমি এই কাজটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে করে দিলাম। জি স্যার। অর্থাৎ এইটুকু হচ্ছে ট্যাগ স্পেসিফাই করার জন্য। তারপর একটা হচ্ছে ওই ট্যাগের প্রত্যেকটা ট্যাগের অ্যাট্রিবিউটস। জি স্যার। আচ্ছা স্যার, অ্যাট্রিবিউটস এর ভ্যালুগুলো কি স্যার মানে এই ইকুয়াল এর পরে দিতে হয়? হ্যাঁ, ইকুয়াল এর পরে আরেকটা ব্র্যাকেট ইউজ করব কি করব না? না না, ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, 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 অনলি কোটেশন, অনলি কোটেশন। জি স্যার, অনেক ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। আই থিংক আপনি এই ব্যাপারটা এখন বুঝছেন। জি স্যার। ফাইন, সবাই কি মোটামুটি বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আমি একটু জাভাস্ক্রিপ্টের আগের ব্যাপারগুলোয় যাব, যেখানে আমরা সিলেক্ট ইউজ করতাম। কোথায় কোথায় সিলেক্টর কোথায়? আচ্ছা, আমরা কত ভাবে সিলেক্ট করি, তাই না? জি স্যার। আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি, লাইক কোয়ারি সিলেক্টর অল। অর্থাৎ এখানে আমরা সিএসএস এ যেভাবে করতাম ওইভাবে সিলেক্ট করতে পারি। এখানে আমরা বললাম হ্যাশ প্যারা, এটা সিএসএস এইভাবে সিলেক্ট করে। তো এবার একটু দেখি কি জন্য কাজ হচ্ছে না। স্যার হ্যাশটা কি হবে? হওয়া তো দরকার।
ট্যাগকে আইডেন্টিফাই করতে পারছে না। আমরা পিক দিয়ে কাজ করি, দেন বলি এসআরসি। এবারও মনে হয় সিলেক্ট করতে না পারার কথায় কারণ আছে, বলছি। এবারও তো কাজ করতেছে না স্যার। পরে সিলেক্ট করার আলাদা ব্যাপার আছে, সে কিন্তু আলাদা হ্যালো হ্যালো ঋতু ভাই মিক থেকে আওয়াজ হচ্ছে, নয়েজ আসছে। ঋতু ভাই ঝড়ের মধ্যে বসে আছেন নাকি? বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে মনে হয়। আচ্ছা, ওইটা আমার উদ্দেশ্য না, মেইনলি ওটা আলাদা আইডেন্টিফাই করে দিতে হয় যে এইটা একটা এরকম, দেন ওটা কাজ করবে। স্যার অলটা না দিলে মনে হয় স্যার কাজ করবে, শুধু কোয়েরি সিলেক্টর দিয়ে। আচ্ছা রাইট। তো মেইনলি আমার যেটা আসলে বোঝানোর দরকার, আমি জায়গায় যাই, আমি এখানে যে কোয়ারির পার্ট থেকে অন্য জায়গায় চলে গেছি। এইটা হচ্ছে আমাদের ওয়ে ছিল আগে, এইভাবে সিলেক্ট করতে হতো। এখন এইটাকে যদি আমরা এইভাবে করে দিই, আরো শর্টে করতে পারি। তো যে কোয়ারি এই কাজটাকে কিভাবে আমাকে করতে সুবিধা করে দিছে আমরা সেটা দেখব। প্রথমত যে কোয়ারি যেহেতু জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, তো সেই লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা আমাকে অ্যাড করতে হবে। Why is that? jQuery ঠিক আছে, এটা হচ্ছে এই jQuery লাইব্রেরিটা। এই লাইব্রেরিটা আমরা অ্যাড করে নেব। এটা jQuery অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, W3 স্কুলসে দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে নিয়ে এটা অথবা ডাউনলোড করেও আপনারা রাখতে পারেন। এটা সুবিধা কি, আমরা যে এত কোড লিখছি, এত কিছু লিখছি, এগুলো দেখেন কত ইজিলি আমাকে করার সুবিধা দেয়। হ্যাঁ, তবে এখানে কিছু বেসিক স্ট্রাকচার আছে। যেমন আমরা HTML-টা তৈরি করি, HTML একটা বেসিক স্ট্রাকচার আছে। যেমন jQuery লেখার জন্য কিছু বেসিক কথাবার্তা আছে। যেমন আগে লিখি পরে এক্সপ্লেইন করি, ঠিক আছে? এইটুকু হচ্ছে প্রথমে লিখতে হয়। কেন লিখতে হয়? jQuery-র শর্ত হচ্ছে একটা ওয়েব পেজ যখন পরিপূর্ণভাবে লোডিং কমপ্লিট করবে এরপরে সে কাজ করবে। এটার জন্য এইখানে এই কমেন্টটা লেখা, যে কমেন্টটায় বলে দেওয়া আছে যে আমার ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস আপনারা বুঝতে পারছেন, এটার মিনিং হচ্ছে HTML পেজটাকে বোঝাচ্ছে। এই ডকুমেন্টসটা যখন রেডি হবে তখন একটা ফাংশন অটোমেটিক্যালি কল হবে। এটার মধ্যে হচ্ছে আমরা যা কাজ করব সেটা তখন অ্যাক্টিভ হবে বা কাজ করবে। তো এইটুকু বেসিক, এটা জাস্ট আপনারা মনে রাখেন যে এইটুকু আমার লিখতে হবে। এটা এই কারণে লিখতে হবে যাতে করে HTML পেজটা ফুললি আগে লোড নেয়, তারপর আমার jQuery-টা কাজ করবে। এরপর চলে আসি, ঠিক আছে তাহলে আমার ওইটা হইলো, আমি এই কাজটা, এই যে ওয়ান ক্লিক করলে তারপরে এখানে ডিসপ্লে নান হচ্ছে, এখানে ফাংশন ডিক্লেয়ার করতে হচ্ছে, এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? আমি এগুলো সব মুছে দিলাম। আমি এটাকে কিভাবে করব? আমার প্রথমে বাটনটাকে সিলেক্ট করব, যে বাটনটা এই অ্যাকশনটা আছে, এটাই সিলেক্ট করব। ডিরেক্ট এখানে ট্যাগের নামটা দিলাম বাটন। এরপরে তার যে ইভেন্ট ছিল অন ক্লিক, সেই ইভেন্টটা উল্লেখ করব, করলাম।
তার মানে আমরা কি করতে যাচ্ছি, বাটনটাতে একটা ক্লিক করতে যাচ্ছি, এই কথাটা এখানে উল্লেখ করা হলো। এখন এখানে ডলার সাইনটা কি জন্য ইউজ করতেছে? এই ডলার সাইনটা দেওয়ার মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা যে কোয়ারি সিনট্যাক্স। এটা হচ্ছে যদি আরেকটু এক্সপ্লেইন করা যায় এইভাবে, আপনি লিখলেন ফাংশন ডলার, লিখলাম অ্যালার্ট, হায়, ঠিক আছে? তো এইটাকে আপনি যদি কাজ করান তাহলে কলিংটা হবে কিরকম, এরকম না? এরকম তো? জি স্যার, জি স্যার। যে কোয়ারি তার মধ্যে এরকম একটা মেথড লেখা আছে, ফাংশন লেখা আছে, এটা দিয়ে আমরা তখন বুঝি যে এটা যে কোয়ারির ফাংশন বা যে কোয়ারির কাজ। এই যে সিলেকশনটা করতেছে এটাও একটা ফাংশনের কাজ। স্যার বলেন। স্যার ডলার দেওয়ার পরে স্যার বাটন ডাইরেক্টলি আপনি সিলেক্ট করলেন স্যার, ট্যাগটা বাটন ট্যাগ, জাভাস্ক্রিপ্টে কি ডাইরেক্ট ট্যাগ সিলেক্ট করা যায় স্যার? এই জন্য তো অ্যাকচুয়ালি বাটনটা হচ্ছে এখানে প্যারামিটার, তাই না? যেটা হচ্ছে আমার যেটা সোর্স হিসাবে নিচ্ছি সেখানে যেটা ডিফাইন করা আছে আর কি। এখানে দেখেন, এখানে দেখেন স্যার ক্লাস আর আইডি বাদ দিয়ে সরাসরি মানে ট্যাগ ট্যাগ দিয়ে সিলেক্ট করা যাবে স্যার, এটা বলতেছি আমি। হ্যাঁ অবশ্যই যায়, এই যে আমি নিচে লিখছি তো দেখেন, এটা যায় না? ওকে স্যার। এখন এইটা আমি এইভাবে দিলাম, মনে করেন ট্যাগ নেম, ঠিক আছে? বুঝেন? দেন বললাম স্টাইল ডিসপ্লে নান। তাহলে আমি এখন ট্যাগ নেম কি দিব, এখানে কি দিব? স্যার বাটন, বাটন না, এটা দিয়ে কল করলে কি হয়ে যাবে? ডিসপ্লে নাম হবে না? জি স্যার ডিসপ্লে নাম হবে। আচ্ছা এটাকে আরেকটা কাজ করি, রিটার্ন করলাম, তাহলে ডট ডিসপ্লে ইকুয়াল নান। এবার মাথা ঘোলাচ্ছে অনেকের, কিন্তু আমি ব্যবহারটা দেখাচ্ছি যে এই যে কোয়ারি যে আমাকে কতটা ইজি করে দিয়েছে, এটার মতো লাগছে এখন? বিষয়টা হচ্ছে তাই যে আমরা এখন যে শর্টে লিখছি এটার যেভাবে ফরমেশনটা হচ্ছে, এটা এই ফাইলে এইগুলো সব লিখে রাখা আছে। এখন আমি যে এই ফাইলে কি মানে অনেকগুলো ফাংশন আছে যেগুলো জাস্ট আমরা যে কোয়েরিতে বারবার কল করতেছি, ওইখানে কি সব ডিফাইন করা আছে? হ্যাঁ ওখানে সব ডিফাইন করা, এই যে দেখছেন? জি ভাই, এটা দেখলে একটু ভয় লাগে। তাহলে ভাই মানে এইটাই হচ্ছে যে কোয়েরি জাস্ট আমরা হচ্ছে সুবিধা মতো জাস্ট ইউজ করতে পারতেছি। আমি যে বাটনটা সিলেক্ট করতেছি আমাকে কি বলে দিতে হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম? লাগতেছে না। এখানে ডাইরেক্ট আমি কিন্তু লাগলে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে পারতেছি। কিভাবে? ওটা একটা আইডি প্যারা, এইভাবে। আগে দেখে আসি, বাটনটা সিলেক্ট করলাম, অন ক্লিক করলাম, এখানে কিন্তু অন ক্লিক বা ইভেন্ট অ্যাট লিসেনার কিচ্ছু লিখতে হয়নি, ডাইরেক্ট বললাম ক্লিক। তার মানে ক্লিক করলে এখন কি হবে?
কি হবে এটাই ফাংশনে বলে দিব কি হবে প্যারাগ্রাফটাকে হাইড করে দিব। তাহলে আগে পিটাকে সিলেক্ট করি, ওই একই রকম। এখন আমি আইডি নাম দিয়ে সিলেক্ট করব প্যারা, এরপরে বলবো জাস্ট হাইড হয়ে যাও, ডিসপ্লে নাম টান বলার দরকার নেই। জাস্ট কি করবে, হাইড হয়ে যাবে। তার মানে ঘটনা কি, বাটনে যদি কেউ ক্লিক করে আমার পিটা হাইড হয়ে যাবে, তাই তো? জি স্যার। জি ভাই। দেখি হয় কিনা। হচ্ছে তো? জি হচ্ছে। স্যার আমরা যে এখানে বাটনের সাথে ক্লিক অ্যাড করলাম, এটা কি স্যার প্যারাগ্রাফ বা ইমেজ এগুলোর সাথেও করা যাবে? হ্যাঁ যায়। আচ্ছা, এটা যে কোনো ট্যাগের সাথেই দেওয়া যায়। এতটুকুর মধ্যে যে জিনিসটা লক্ষ্য করলাম, উপরের ব্যাপারটা তো আমার ম্যান্ডেটরি, এটা দিতে হবে, কারণ এর শর্ত হচ্ছে আমার পেজটা ফুল লোড হওয়ার পরে আমি কাজ করব। তো ওইটা মনে রাখবো যে এটা আমাকে দিতে হবে। আমাকে এখানে কাজ করেছি দুটো, একটা হচ্ছে এইটুকু তো সিলেক্ট করা, এইটুকু সবাই বুঝছেন তো যে এইটুকু সিলেক্ট করা? জি স্যার। জি স্যার। তাহলে একটা ট্যাগকে আমি সিলেক্ট করে দুটো কাজ করতে পারি। সেখানে একটা ক্লিক ইভেন্ট বানে ইভেন্ট অ্যাড করতে পারি, এগুলো ইভেন্ট না? জি স্যার। স্যার হাইডের মধ্যে কি আরো ইভেন্ট যোগ করতে পারবো? বলছি এটা ইভেন্ট না, এটা কিন্তু ইফেক্ট। ও জি স্যার। তাহলে একটা ট্যাগে আমরা ইভেন্টও অ্যাড করতে পারি, ইফেক্টও অ্যাড করতে পারি, ঠিক? বুঝতে পারেননি? আমি আবার পিঠে একটা ইভেন্ট অ্যাড করি। ভাই এখানে ক্লাস অ্যাড করা যাবে না ডট প্যারা দিয়ে, যদি আমি ক্লাস নেই? দেখেন আমি কি করলাম, পিটাকে একটা অন ক্লিক ইভেন্ট অ্যাড করলাম না? জি স্যার। পিটাকে যদি অন ক্লিক কেউ ক্লিক করে তাহলে বাটন হাইড হয়ে যাবে, আর যদি কেউ বাটনে ক্লিক করে তাহলে পি হাইড হয়ে যাবে। এবার আমি অ্যাকশন দিব ঠিক উল্টো। এখানে বাটনটাকে সিলেক্ট করলাম, এবার বললাম হাইড। এক্সাম্পলটা দেখে আসি। দ্যাট মিন্স দুটো আছে, আপনি কোনটাতে ক্লিক করতে চান? প্যারাগ্রাফটা বলি। হ্যাঁ প্যারাগ্রাফে ক্লিক করলাম, বাটনটা চলে গেল। এবার যদি বাটনে ক্লিক করি প্যারাগ্রাফ চলে গেল। মানে কি? মানে হচ্ছে আমি যে কোনো বাটনে ইভেন্ট দিতে পারি, আর ইভেন্টের কাজটা কি হবে সেটা তার ভেতরে উল্লেখ করব। আমরা একটা ট্যাগে সিলেক্ট করার পর ট্যাগটাতে আমরা একটা ইভেন্টও দিতে পারি, একটা ইফেক্টও দিতে পারি। এইটাই এখানে বলা আছে। ভাই আমাকে শোনা যাচ্ছে? যাচ্ছে। স্যার ইফেক্ট লেখার স্টাইল আর হচ্ছে ইভেন্ট লেখার স্টাইল একই হয়ে গেল। হ্যাঁ একই, কিন্তু একটু ডিফারেন্স আছে। বলেন কিভাবে বুঝবো স্যার? আচ্ছা দেখেন এইখানে ইভেন্ট গুলোর একটা লিস্ট আছে। দেখছেন? জি স্যার। মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, সেই কয়টাই মোটামুটি এই কয়টাই। আরো কিছু ইভেন্ট আছে সেগুলো ফর্মের উপরে, প্রত্যেকটার এক্সাম্পল এখানে দেওয়া আছে। মোটামুটি বলতে এরপর আপনি যদি কমপ্লিট রেফারেন্স চান যে কতগুলো ইভেন্ট আছে সেটা এইখানে পেয়ে যাবেন। এখানে পুরো মেথড ধরে এবং এক্সাম্পল সহ দেওয়া আছে কতগুলো ইভেন্ট আছে। এই যে এই কটা ইভেন্ট। ওকে জি স্যার। স্যার জাভাস্ক্রিপ্টে স্যার কোনো ইভেন্ট নাই? এগুলো তো স্যার jQuery ইভেন্ট। এগুলো জাভাস্ক্রিপ্টের ইভেন্ট, jQuery-তে এভাবে লেখা হয়। খুবই ছোট লিস্ট ভাই।
আচ্ছা এখন ইভেন্ট কিভাবে বুঝবেন? ইভেন্ট গুলো কিভাবে বুঝবেন? আপনি জাভাস্ক্রিপ্ট বলছেন, এখানে চলে যান। এখানে গিয়ে আপনার ইভেন্টের লিস্ট এখানে পেয়ে যাবেন। ওয়্যার ইজ দ্য ইভেন্ট? এই যে দেখেন ইভেন্টস। জি স্যার, জেএসএ এই যে দেখেন। জি স্যার, দেখতে পাচ্ছি। এটা রেফারেন্স আছে লং, এই হচ্ছে সম্পূর্ণ টোটাল ইভেন্ট। এটাকেই আপনি যে কোয়ারিতে গিয়ে খুঁজে পাবেন। জি স্যার, যে কোয়ারিতে অনেক কম ছিল। এই সেম নামে ওখানে পাবেন। ওখানে এখানে যেমন বড় অনেক কিছু লিখতে হতো, যেমন আমি সিম্পল একটা জিনিস দেখাই, এই ক্লিক ইভেন্ট, এটাই যদি জাভাস্ক্রিপ্টে লিখতে হয়, এটা হচ্ছে বাটনে অ্যাড করে দিলেন। আর এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে দিয়ে দিতে হয় কিভাবে লিখবো, তারপরে গিয়ে ওইটা ক্লিক করলে কি হবে তাই বলতে হয়। তো ওটা অনেক ঝামেলা। জি স্যার। আর জাভাস্ক্রিপ্ট যে কোয়ারিতে কি করতে হয় অনলি বলে দিলাম, শেষ। এরপরে ইফেক্ট গুলো কি কি আছে, ইফেক্ট গুলোর লিস্ট আছে যে কোয়ারির। এই হচ্ছে ইফেক্টের লিস্ট। আমি যেটা কেবল করলাম সেটা হচ্ছে হাইড করেছি। জি স্যার, দেখতে পাচ্ছি। হাইস্ট সিলেক্টেড। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার দেখাই, টগল। হাইড না করে আমরা যদি টগল দেই, টগল দিলে আলটিমেটলি কি হয়? এটা ইভেন্ট দেওয়া। টগল দিলে হচ্ছে ওয়ান ক্লিকে হাইড হবে এবং নেক্সট ক্লিকে আবার ভিজিবল হবে, যেটা আমরা ড্রপ ডাউন, বুটস্ট্র্যাপের ড্রপ ডাউনে দেখতে পাই। তার মানে বুটস্ট্র্যাপের ড্রপ ডাউনটা করা হয়েছে কিভাবে? এইভাবে টগল দিয়ে। স্যার সহজ মনে হচ্ছে? জি স্যার। হ্যালো স্যার। জি স্যার। বলেন। স্যার টগলের ইভেন্টের নাম কি স্যার জাভাস্ক্রিপ্টে? আচ্ছা, জাভাস্ক্রিপ্টে এটার ওরকম কোনো ইভেন্ট নাই, এটা যে কোয়ারি থেকে নিজস্ব বানায় দিছে। ওকে স্যার। স্যার আরেকটা বললাম না, যে কোয়ারি অনেক সুবিধা দিবে যেগুলো আপনি এখন মানে অল্পতে পেয়ে যাবেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট এই কাজটাই করতে গেলে তাকে কি করতে হতো? আপনি যে একবার ক্লিক করছেন, এইটা তার আগে কোন জায়গায় সেভ করা লাগতো। পরবর্তী ক্লিকে সে আবার চেক করতো এটাকে আগে ক্লিক করা হয়েছে, হ্যাঁ হয়েছে, তাহলে কি করো, এটাকে এখন শো করো। কিন্তু এখানে জাস্ট টগল লিখে দিবেন, অন ক্লিকে শো হাইড করে দিবে, নেক্সট ক্লিকে শো করে দিবে। স্যার ব্রাউজারটা লোড হওয়ার সময় হাইড অবস্থায় থাকবে না ভিজিবল অবস্থায় থাকবে, এটা কি স্যার বলা পসিবল? এটা সিএসএস দিয়ে বলে দেবেন ফার্স্ট অবস্থা কি থাকবে। লাইক আপনি প্রথম অবস্থা যদি হাইড করে দেন, তাহলে নেক্সট ক্লিকে ও শো হয়ে যাবে। স্যার স্যার এই যে করে min.js লিখছেন স্যার, ওইখানে মানে ওরা ফাংশন কিভাবে লিখছে না লিখছে স্যার ওটা দেখার জন্য, যেমন বুটস্ট্র্যাপে স্যার bootstrap.js থাকে, মানে bootstrap.css থাকে, আবার min css থাকে স্যার। যে করে min বাদ দিয়ে শুধু যে করে .js এরকম ফাইল পাওয়া যাবে স্যার? এটা ডাউনলোড করে নেবেন। না স্যার, আমি বলছি স্যার যে করে min বাদ দিয়ে স্যার, মানে আমি দেখবো স্যার ওরা কিভাবে স্ট্রাকচার তৈরি করছে স্যার। এটা তো এক লাইনে লেখা আছে, বোঝা যাচ্ছে না। এইটুকু এই কথা বলতেছি। অবশ্যই পাবেন না কেন? এই যে ওকে স্যার। দেখছেন? কত লাইন হতে পারে? হ্যাঁ, বুটস্ট্র্যাপের মতো যে কেউ আলাদা সাইট নেয় যেখানে আমরা সবকিছু সার্চ করে দেখতে হবে, তাই তো? আমাদের জি, বুঝতে পারিনি। হ্যালো থেকে জেনে নিতে হবে। হ্যালো, ইনি যে কোয়েরির অফিশিয়াল সাইটের কথা বলছেন মেবি।
আমি কথা বুঝতে পারছি না, একটু জোরে বলেন। হ্যাঁ, উনি হয়তো যে কোয়েরির অফিশিয়াল সাইটে jQuery অবশ্যই official site সার্চ দিলেই তো পাবেন। কখনো কি সার্চ দিছেন jQuery? ওই যে দেখেন, এই যে jQuery ডট কোথায় গেল? jQuery.com, এটা ওর অফিসিয়াল সাইট। মজার ব্যাপার, আপনারা যদি এটা সম্পর্কে খুব ভালো আরো জানতে চান, এদের হিউজ এক্সাম্পল আছে, ঠিক আছে? এই যে কোডের ডকুমেন্টেশনে গেলেন, এখান থেকে ধীরে 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 কোড সম্পর্কে জানতে পারেন। বাম পাশে সব লেখা আছে। এটাকেই W3 স্কুল একটা সিলেবাস ভিত্তিক ভাবে আপনাকে দিয়েছে, যেন আপনি সিলেবাস ফলো করলে সহজে ব্যাপারগুলোকে গ্রাফ করতে পারেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এইবার আরেকটু কাজ করব। যেমন এটা একটা সিম্পল কাজ দেখলাম। এবার আমাদের জাভাস্ক্রিপ্টের মৌলিক কাজ কি ছিল, আমি কি বলেছিলাম? কারো মনে আছে? হ্যালো, কি বললেন বুঝিনি। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। একটু রেসপন্স করতে হবে, নাহলে তো আসলে আগানো যায় না। বলছি জাভাস্ক্রিপ্টের কাজ কি? স্যার ওয়েবসাইটকে ডাইনামিক করা, HTML এর ট্যাগগুলোকে মডিফাই করা, আপডেট করা, এইগুলো, অথবা রিমুভ করা, অর্থাৎ ডোমকে নিয়ে কাজ করা, ডকুমেন্ট অবজেক্ট মডেল। আমি একটু ভালো ইজি বাংলায় বললাম যে HTML এর ট্যাগগুলোকে মডিফাই, আপডেট, ডিলিট, সিলেক্ট, মানে ওর থেকে ডেটা নেওয়া, ডেটা দেওয়া, ওটাকে মডিফাই করা। এটাই মেইনলি হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ ওয়েব পেজ ডিজাইনিং ক্ষেত্রে, ঠিক তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি করেছি? আমরা একটা ট্যাগকে রিমুভ করে দিছি, আবার সেটাকে ভিজিবল করেছি, মানে হাইড করেছি আবার ভিজিবল করেছি। আচ্ছা, কিন্তু এই ট্যাগের থেকে ডেটা নিয়ে আর কিছু করা, এগুলো তো দেখিনি, দেখেছি? আমাদের HTML এ 3 প্রকারের মেইনলি ট্যাগ দেখা যায়। একটা হচ্ছে যেগুলো কন্টেন্ট বহন করে, কন্টেন্ট মানে টেক্সট, এগুলো বহন করে। আর এক ধরনের ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ বলে, সিঙ্গেল ট্যাগ, লাইক ইমেজ। এরা ইন্ডিভিজুয়াল কোন একটা কাজ করে, কন্টেন্ট হয়তো ধারণ করে না, যেমন ছবি, বিআর, হরিজন্টাল লাইন, এরা কোনো কন্টেন্ট ধারণ করে না, কিন্তু কোন একটা এলিমেন্ট বা কোন একটা অবজেক্টে বেয়ার করে। আরেক ধরনের ট্যাগ হচ্ছে ফর্ম, যাদের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, ভ্যালু নেওয়া। এখন আমরা এই 3 ধরনের ট্যাগ নিয়ে যদি কাজ করি, ট্যাগ আরো ধরনের আছে, কিন্তু আমি বলতেছি মেইনলি এই 3 ধরনের কাজ ট্যাগগুলো দিয়ে করা হয়। তো আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি, দুটো ট্যাগ আছে যারা কন্টেন্ট বেয়ার করতেছে, আর একটা ট্যাগ আছে যারা একটা ইমেজ অবজেক্ট বেয়ার করে। আমরা যদি চাই যে বাটনটা ক্লিক করার অপশনটা থাকুক, আমরা যদি চাই যে বাটনটাতে ক্লিক করলে
বাটনটাতে যখনই ক্লিক করা হবে তখন তার ডেটাগুলোকে কালেক্ট করা হবে এবং এখানে একটা ট্যাগ নিলাম, ক্লাস দিলাম এসপি, এই ভ্যালুগুলোকে এখানে অ্যাড করে দিব। এখানে লিখলাম মোহাম্মদ, এর এই ভ্যালুটা নিবে সাথে আরো কিছু, সেটা পরে দেখি। এই ভ্যালুটা নিয়ে আমরা এই ট্যাগের মধ্যে দিব। এটা কিভাবে করতে পারি? তো আমি বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে কি ট্যাগটাকে সিলেক্ট করব এবং তার মধ্যস্থ যে কন্টেন্টটা আছে সেটাকে নিব। নরমালি সেটা আমরা নিতে পারি HTML। এটা বললে কি হবে, আমরা জাভাস্ক্রিপ্টে কি করতাম, ইনার HTML বলতে আমরা বুঝতাম কোন একটা ট্যাগের মধ্যে কন্টেন্ট, আর যে কোয়ারিতে কি বুঝবো, অনলি HTML মেথড। ভাই এখানে তো সবগুলো আইডি নিচ্ছেন, একটা ক্লাস নিয়ে কাজ করা যায় না? এই যে ক্লাস নিছি তো, কাজ করব তো এখন। মানে ক্লাসে এখানে স্যার প্যারা, মানে ওটা তো এসপি হবে। মানে স্যার ওই যে, ও ঠিক আছে ঠিক আছে। তো আমি প্রথমত কি করলাম, এই ভ্যালুটাকে নিলাম, প্যারাগ্রাফের মধ্যে যে কন্টেন্ট আছে সেটাকে আমি নিলাম। কিসের মাধ্যমে নিলাম, আমরা HTML মেথডটাকে কল করার মাধ্যমে আমরা ওই ট্যাগটাকে তো সিলেক্ট করেছি এটুকু দিয়ে। আর পরের এটা মেথড কেন স্যার, এটা ইফেক্ট না? আচ্ছা, ভালো কথা বলছেন। একটা হচ্ছে অ্যাকশন বা ইভেন্ট, আর একটা হচ্ছে ইফেক্ট। ইফেক্ট মানে একটা ট্যাগের উপরে কোনো ধরনের ভিজুয়াল ইফেক্ট। জি স্যার। কোনো একটা ইফেক্ট মানে অ্যানিমেশন হওয়া, হাইড হওয়া, এগুলো। কিন্তু ট্যাগটাকে মডিফাই করা বা তার কন্টেন্ট নেওয়া, এগুলোকে কিন্তু ইফেক্ট বলছি না, এগুলোকে অ্যাকশন বলতে পারেন, ডিফারেন্ট অ্যাকশন। ইফেক্ট কোনগুলো, একটা ট্যাগের উপরে আপনি কিছু একটা ভিজুয়াল কাজ করতেছেন, লাইক ওইটাকে হাইড করে দিচ্ছেন, ওটাকে ভিজিবল করছেন, টগল করছেন, কিন্তু তার মধ্যস্থ কোনো কিছু কিন্তু পরিবর্তন হয়নি, হয়েছে না স্যার? হয়নি। তাহলে ওই ট্যাগের মধ্যস্থ বা ওটার ফরমেশন গুলো চেঞ্জ করতে গেলে যেটা করি সেটা হচ্ছে মডিফিকেশন। ওগুলোকে আমরা বলি অ্যাকশন। যেমন আপনি যদি অ্যাডমিন প্যানেলে যান, কোনো কিছুর পরিবর্তন করতে গেলে অ্যাকশন বাটন থাকে, জি স্যার। এগুলো হচ্ছে অ্যাকশন, যেগুলো এই ট্যাগটাকে মডিফাই করবে, ডিলিট করবে, আপডেট করবে। আমরা প্রথমত হচ্ছে ট্যাগের ভেতরকার ভ্যালুটাকে গেট করার জন্য বা ট্যাগের মধ্যস্থ টেক্সটটাকে বা কন্টেন্টটাকে নেওয়ার জন্য আমরা এই HTML-টাকে ইউজ করব। এখন এইটাকে তো কোনো একটা জায়গায় সেভ করতে হবে প্রথমে। তো var আমি দিলাম হচ্ছে txt। আমরা এই ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে ওই p ট্যাগের কন্টেন্ট কোনটা, মোহাম্মদ, এটা এনে রাখলাম। তাহলে এখন মোহাম্মদ কার মধ্যে আছে, txt এর মধ্যে আছে। জি স্যার। আচ্ছা, এইবার আমি কি করব, এই যে স্প্যান ট্যাগের মধ্যে এইখানে আমি মোহাম্মদটাকে শো করাই দিব। তাহলে আগে ট্যাগটাকে সিলেক্ট করি। এটা সিএসএস এ আপনারা ক্লাস কিভাবে ধরেন, ডট এসপি। জি স্যার। একইভাবে এখানেও করবেন। এখানে স্যার অর্থাৎ সিএসএস এ আপনি যেভাবে সিলেক্ট করতেন যে কোয়ারিতে, একইভাবে সিলেক্ট করবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্যার ক্লিয়ার। ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে। তাইলে এবার আমরা সিলেক্ট করার পরে কি করব, আমরা ইনার HTML দিতাম জাভাস্ক্রিপ্টে, আমি বলেছি ওইটা এখন নাই। আমরা HTML দিয়েই এটা যদি ফাঁকা রাখি তখন বুঝতে হবে আমি ভ্যালু কল করেছি, যে ভ্যালু আমাকে দাও। আর যদি এর মধ্যে কোনো ভ্যালু আমি দিয়ে দেই, ভাই দেখে ওটা কি কেস সেনসিটিভ, ছোট হাতের বা বড় হাতে লিখলে কোনো সমস্যা? হ্যাঁ অবশ্যই কেস সেনসিটিভ। আচ্ছা, তাহলে আমরা যদি কিছু কোনো ভ্যালু দিয়ে দেই, লাইক
তাহলে এই ভ্যালুটা হচ্ছে সে নিবে। তো আমরা একটু দেখে আসি। প্রথমত এই নিচের যে স্প্যান ট্যাগটা ছিল তার মধ্যে মাহবুব চলে আসছে, এটা কিন্তু ফাঁকা ছিল। অথবা এখানে বলে দিই ডট 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 ডট, বুঝতে পারবো যে ওই জায়গাটা ওইখানে মাহবুব হয়ে গেল। বাট আমি কি বলেছি, আমি এই ট্যাগের ভ্যালুগুলো নিয়ে এখানে শো করাবো। এইখানে আমি মাহবুব না লিখে আমি যদি এই টেক্সটটাকে এখানে দিয়ে দিই তাহলে মোহাম্মদ লেখাটা আসবে না? সাথে আমি মাহবুবটা যোগ করে দিলাম, তাহলে এখন কি আসবে? টেক্সট মানে কি? মোহাম্মদ মাহবুব, আর পরে মাহবুবটা আমি ম্যানুয়ালি দিয়েছি। জি স্যার। এবার আমি রিফ্রেশ দিই, এই মোহাম্মদটা সে কালেক্ট করবে, সেটা এখানে বসাবে, সাথে মাহবুবটাকে যোগ করে দিবে। হয়েছে? আচ্ছা, তাহলে কিভাবে হলো? বাটনে আমি ক্লিক করলাম, দেন আমি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফের মধ্যে কন্টেন্টটাকে নিলাম, অর্থাৎ এই লাইনটা যেটা করেছে প্যারাগ্রাফের কন্টেন্টটাকে কালেক্ট করেছে, করার পরে সে টেক্সট ভেরিয়েবলের মধ্যে রেখে দিছে। জি স্যার। পরের লাইনে এসে আমি স্প্যান ট্যাগটাকে সিলেক্ট করলাম, এই ট্যাগটাকে, এবং তার মধ্যে কন্টেন্টটাকে আমি চাই নাই, আমি বলছি তার মধ্যে কন্টেন্টটাকে আমি পরিবর্তন করব। তাহলে পরিবর্তন করে কোন একটা নতুন কন্টেন্ট দিতে হবে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কন্টেন্ট দিলাম। কি কন্টেন্ট দিলাম? আমি আগের যে ভেরিয়েবলটা আমার মোহাম্মদটা ছিল, অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে থেকে আমি এটা কালেক্ট করেছি, সেইটা পাশাপাশি আমি আরেকটা টেক্সট অ্যাড করে দিয়েছি। দুটো জিনিস দিয়ে আমি তাকে বললাম এই দুটো জিনিস একত্র করে তুমি তোমার মধ্যে নিয়ে শো করাও। তো তাই করেছে। তাহলে এখানে দেখলাম যে ট্যাগটাকে মডিফাই করতে পারি। আগে দেখলাম যে ট্যাগটাকে আমরা কি করেছি? হাইড করে দিয়েছি। জি স্যার। আর এটাকে দেখলাম যে ট্যাগের মধ্যে কন্টেন্টটাকে আমি মডিফাই করেছি। ভালো কথা, মডিফাই আরো করা যায়। আমি যদি এটাকে পি ট্যাগ দিলাম, এখানে খুব বেশি পরিবর্তন হবে না। পি ট্যাগ আর স্প্যান ট্যাগ প্রায় সিমিলার জিনিস, একটু ফাঁকা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি এটাকে আবার অ্যালাইনমেন্টও দিব। কি দিব? অ্যালাইনমেন্ট। তো এই ডট দিলাম, বললাম যে অ্যালাইন। ঠিক আছে? জি স্যার, এলাইজিয়ান ঠিক আছে। অ্যালাইন, অ্যালাইন হবে কিনা একটু ট্রাই করি এইভাবে, এইটা কাজ করে কিনা। চেইনটা কাজ করবে না এখানে, এর কিছু কারণ আছে। ওই লাইনে হচ্ছে শুধু সে ভ্যালু অ্যাসাইন করেছে, ভালো কথা, ভ্যালু অ্যাসাইন করলো। আবার আমি সিলেক্ট করে আমি তাকে বলতেছি অ্যালাইন। এটা এইভাবে কাজ করবে না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্যাটার্ন, তো এটাকে করতে হবে jQuery প্যাটার্ন। মনে হয় স্টাইল দিতে হতো। এটা হচ্ছে jQuery প্যাটার্ন আলাদা। করতে হবে ডট স্টাইল, স্টাইল দিয়ে স্টাইলটা লিখতে হবে হচ্ছে টেক্সট অ্যালাইন। এটা তো স্যার বুট স্ট্র্যাপের মতো হয়ে গেল। তাই নাকি? না স্যার, এবার ঠিক আছে, হয়নি। আচ্ছা, আমরা টেক্সট অ্যালাইন না দিয়ে কালারটা দিই, দেখি কি করে।
স্টাইল 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 এইভাবে কি দেয়? স্যার স্টাইল ডট অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ওরকম করে দিতে হতো না? ওইটা জাভাস্ক্রিপ্টের, আমি তো বললাম যে এটা এইভাবে না। স্যার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করতেছ না তো স্যার, ওই জন্য মনে হয় তাহলে ফাংশন না এটা। ওটা স্টাইল না, ওটা সিএসএস। ঠিক আছে, এখন দেখছেন? মানে আমি ওই জাভাস্ক্রিপ্টের মেথড বা প্রপার্টিটা মনে আসতেছে বারবার, সিএসএসটা মানে প্রপার্টিটা ভুলে গেছি। দুটো যখন মার্জ করে কাজ করি তখন এই ঝামেলাটা হয় প্রায়। স্যার সিএসএস আর স্টাইল তো একই স্যার, সিএসএস টা স্টাইল শীট। এটা হচ্ছে যখন আপনি যে কোয়েরি করবেন তখন সিএসএস লিখতে হবে। হ্যালো, আর জাভাস্ক্রিপ্ট স্টাইল। হ্যালো, জি মুরাদ ভাইয়া, আমি আসছি একটু 2 মিনিট। হ্যাঁ ঠিক আছে স্যার। তাসিফ ভাই, জি ভাই বল। আমরা তো দেখছি বুটস্ট্র্যাপে অনেক সুন্দরভাবে ওখানে আপনার কোড দেওয়া আছে, উপরে এক্সাম্পল দেওয়া আছে, ওখান থেকে আমরা কপি করতে পারি। jQuery-র ওয়েবসাইটে কি সেরকম সিস্টেম আছে যে ওখান থেকে আমরা সুন্দর মতো কপি করে নিয়ে আসতে পারবো, বা ওখান থেকে jQuery ভাই আজকে প্রথম, আমি আজকে প্রথম দেখেন আপনি কি শুরু থেকে ছিলেন? আজকে শুরু থেকে ছিলেন? আছে আছে রিপন ভাই আছে আছে। হ্যাঁ আমি তো ছিলাম ভাই। তাহলে আপনি দেখেন নাই কেন? থাকবো না কেন? এই দেখেন আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। না স্যার রিপন ভাই তো হচ্ছে jQuery.com সাইটটা দিয়েছে চ্যাট বক্স। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। W3 স্কুলস, এখানে আমরা যখন jQuery-তে আসলাম, কই গেল? ওই যে স্যার লার্ন jQuery। কি করতে চাইছিলেন আপনি? যে কোডগুলো কি লিখে লিখে দেখা যায় কিনা? এই তো এখানে সব লেখা আছে। না ভাই এখানে না, মানে আমরা যেমন বুটস্ট্র্যাপে getbootstrap.com থেকে দেখছিলাম সেরকম ভাবে jQuery অফিশিয়াল ওয়েবসাইট থেকে এরকম মানে বুটস্ট্র্যাপ তো অফিশিয়াল ওয়েবসাইট, যেটা কি করতে স্যার আমার ডাউনলোড ভাই এখানে দেখালো যে jQuery অফিশিয়াল ওয়েবসাইটে রিসোর্স নামে ভাই দেখালো না একটু কাজ করার, তো তার ডকুমেন্টেশন এখানে আছে। এখানে সিএসএস, কলব্যাক, অ্যাট্রিবিউটস, এভরিথিং। এইটাকে আরো সুন্দর করে সিলেবাস ভিত্তিক ভাবে এখানে সাজায় দেওয়া আছে।
যে আপনার যে যা সমস্ত জিনিসগুলো ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে লাগে সেগুলো কিভাবে ব্যবহার করবেন সবকিছু। এইটাকে স্টাডি করার পরে আপনি আপনার HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট যে কোয়ারিটাকে কাজ করবেন। তার জন্য শর্তটা তাও বলে দিয়েছে, প্রথমে যে কোয়ারির লাইব্রেরি ফাইলটাকে অ্যাড করবেন, তারপরে ওদের দেখানো স্টাইলে বা ওদের দেখানো যে রুলস আছে সেই রুলস ফলো করে আমাদেরকে কোড করতে হবে। এখন বুটস্ট্র্যাপের মতো করে কি আমরা কোনো জিনিস এগুলো পেতে পারি? আসলে ওইভাবে এখানে থাকে না, কারণ আপনি HTML এর ডিজাইন করবেন, আপনার এই মূল কাজটা তো ট্যাগের উপরে। জি স্যার। আপনার যদি ডিজাইন ডিফারেন্ট হয়, আপনার ক্লাস ডিফারেন্ট হয়, তাহলে একটা স্পেসিফিক প্যাটার্ন কিভাবে তার উপরে ফিট হবে? জি স্যার। তাই না? জি স্যার। ও তারা জাস্ট আপনাকে প্যাটার্ন গুলো বুঝাই দিবে যে আপনি একটা ট্যাগকে অ্যানিমেট করবেন কিভাবে, এটা ট্যাগকে মডিফাই করবেন কিভাবে, তার ডিজাইন চেঞ্জ করবেন কিভাবে, এই ব্যাপারগুলো এখানে সাজায় গোছায় বুঝাই দিবে। বাকিটা আপনাকে না। এইখানে যেমন ছোট্ট একটা ইফেক্ট দেওয়া হয়েছে যে একটা হাইট কিভাবে করতে হয়, একটা টগলিং কিভাবে করতে হয়, একটা ট্যাগ থেকে কন্টেন্ট নিয়ে আরেকটা ট্যাগে কিভাবে শো করতে হয়, এই ধরনের কাজগুলো শিখতে শিখতে যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন, তখন 4-5টা কাজ একসাথে করে আপনি একটা স্লাইডার বানাতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। এইগুলো ব্যাপারটা হচ্ছে এই, বুঝতে পারছেন? তার মানে কি, যখনই আমি বাটনে ক্লিক করব তো সে এই প্যারাগ্রাফের মধ্যে মোহাম্মদ সেটা এখানে টেক্সটের মধ্যে রাখবে এবং এটা এখানে দিয়ে দিবে। এটা কোথায়? এসপি। আবার ইনপুট ফিল্ডে আমি পরে যা লিখবো মোহাম্মদের সাথে সেটা অ্যাড করে এখানে বসাবে, বসাই সেটা এই প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিবে। ওকে? জি স্যার। তাহলে প্রথমত মোহাম্মদ আছে, আমি এখানে লিখলাম মোহাম্মদ করিম। এবার যখন গোতে প্রেস করলাম মোহাম্মদ করিম এখানে চলে আসছে। জি স্যার। একটু স্পেস দিয়ে রাখি। আচ্ছা, এখানে আমি যা লিখবো মোহাম্মদ, এবার যদি আমি মাহবুব লিখি, দেন বাটনে ক্লিক করলাম, তাহলে এই মোহাম্মদটা নিবে এবং এই ফিল্ডের ভ্যালু নিবে, দুটো নিয়ে শো করাই দিবে। তাহলে এইখানে শিখলাম কি, আগে দেখেছি যে কোনো ট্যাগ থেকে কন্টেন্টটাকে কালেক্ট করার, এখন দেখলাম ফর্ম ফিল্ডের থেকে ভ্যালু কালেক্ট করা। জি স্যার। এটা গেল হচ্ছে মোটামুটি যে বেসিক কাজগুলো। বলেন এখানে কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা? না স্যার, কোশ্চেন নেই। এবার ছোট আর একটা কাজ করব। এটা আর একটা নতুন ফাইলে করব।
আমরা একটা ডিজাইন করতেছি, একটা মেইন ডিভের মধ্যে দুটো ডিভ আছে। প্রথম ডিভটা একটা ইমেজ, পরের ডিভটা হচ্ছে একটা টেক্সট আছে। আচ্ছা, যেহেতু এখানে একটা ফ্লটিং থাকবে, ক্লিয়ার বোথ দিয়ে রাখি। বাস, আমরা প্রথমে মেইনটাকে সিলেক্ট করলাম, ডট মেইন, ওয়াইড দিব 300 and হাইটটা অটো থাকুক, একটা বর্ডার দেই 1 পিক্সেল সলিড। এটা আসলে কিভাবে দেখায়, কেমন দেখায়? এমন দেখাচ্ছে। স্যার ইমেজটা 100% আসলে ও হ্যাঁ ঠিক আছে, অবশ্যই 100% আসছে। জি স্যার ঠিক আছে। এখন একটা বাটন রাখি, যে বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। গো, দুটো বাটন রাখি, একটা হচ্ছে লিস্ট ভিউ দেখাবে আর একটা হচ্ছে গ্রিড ভিউ দেখাবে। এটার আইডি দিলাম হচ্ছে লিস্ট, এটার আইডি দিলাম গ্রিড। অর্থাৎ লিস্টে যখন ক্লিক করব তখন ইমেজের পাশে কন্টেন্টটা চলে আসবে, আর যখন গ্রিডে ক্লিক করব তখন এটা নরমাল এইভাবে আবার দেখাবে। এটাকে আর একটু কাজ করি, আমি একটা ক্লাস নেই লিস্ট নামে, এটার ওয়াইড দিয়ে দেই 700 পিক্সেল। এরপর যদি এই লিস্ট ক্লাসটাকে বা এই মেইনের সাথে অ্যাড করে দেই, তাহলে কোন ওয়াইডটা কাজ করবে এখন? বলতে পারেন? লিস্টে কাজ করার কথা জানেন তো সবাই? সবার নিচে যেটা থাকে সেটা প্রায়োরিটি পায় না? জি স্যার জি। আচ্ছা, এখন আমি যদি এটাকে রিমুভ করে দেই, সাথে সাথেই ছোট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ভাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিস্ট এই ক্লাসটা আমার এই ডিভ এর সাথে অ্যাড করলে অথবা রিমুভ করলে একটা চেঞ্জ হচ্ছে। আর কিছু চেঞ্জ করি, লাইক লিস্ট ক্লাসটা থাকলো, এরপরে পিক এই ডিভটা এবং txt এই ডিভটায় দুটো কি করবে? প্লট লেফট, তার মানে কি পাশাপাশি চলে আসবে। অর্থাৎ এখন এটা এরকম আছে, এই যে ডিভটা মেইন ডিভটা, তাই না? জি স্যার। এই মেইন ডিভটায় যদি আমরা লিস্ট ক্লাসটাকে অ্যাড করে দিই, কি ঘটে দেখি।
বড় হয়ে যাবে। জি স্যার। কিন্তু লিস্ট পিক এইভাবে দেন স্যার। প্লট লেফট তো হলো না। হ্যাঁ, এবং এগুলোর একটা ওয়াইড দিয়ে দিই। তার মানে এখন যদি আমরা এই ডিপটাতে একটা লিস্ট এই ক্লাসটা অ্যাড করি, সাথে সাথে এরকম ডিজাইন হয়ে যাচ্ছে। আবার লিস্ট ক্লাসটা যদি কোনোভাবে রিমুভ করে দেই, আগের অবস্থানে আসতেছে, তাই না? ঠিক তো? জি স্যার। তাহলে এটা কি? এটা একটা ট্যাগকে মডিফাই করা না? এইটাকে বলা হয় একটা ট্যাগকে মডিফাই করা। তো মডিফাই মানে তার অ্যাট্রিবিউটস চেঞ্জ করলাম। ক্লাস একটা অ্যাট্রিবিউটস। তো সোজা বাংলা আমরা একটা ট্যাগকে মডিফাই করছি, সেটা তার যে কোনো অ্যাট্রিবিউটস মডিফাই করে করা যায়। তো আমরা এখন এক্সাম্পল দেখব একটা ডিভের ক্লাসকেও আমরা মডিফাই করতে পারি, মডিফাই বা অ্যাড করা বা রিমুভ করতে পারি। আর একটা ক্লাসে যদি অ্যাড করা হয় তাহলে ডিজাইনের কত ধরনের পরিবর্তন হইতে পারে। আমরা আমাদের টেমপ্লেটে ডিফারেন্ট সময় ডিফারেন্ট ধরনের এরকম পরিবর্তন আমাদের করতে হয়। সেইটা আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি। উপরের লিস্টটা মিশাই দেন স্যার, উপরের লিস্টটা তো কাজে লাগতেছে। এটা জি স্যার। এটা যদি না দেই তাহলে এই যে 300 ফিক্স হয়ে আছে না, এটা বাড়বে কি করে? পাশাপাশি যখন দুটো আসবে 300 300 600, তখন তো ওয়াইড ওই ডিপটা 600 হতে হবে। ঘটনা বুঝেননি? জি স্যার বুঝছি, ঠিক আছে। তাহলে এইবার আমরা জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি করব, আমাদের যে কোয়ারি পেস্ট লাইব্রেরিটা নিয়ে আসি। আমাকে বলেন যে কি কি কাজ করতে হয় যে কোয়ারির প্রথম সেটআপে। এটা দিলাম, তারপর দিলাম, এরপর ডকুমেন্ট ডট রেডি ফাংশন লিখতে হবে স্যার। ডকুমেন্ট ডট রেডি ফাংশন রেডি হলো। তারপর স্যার ডলার সাইন দিয়ে ট্যাগ ক্লাস অথবা আইডি সিলেক্ট করতে হবে। আমরা এই লিস্টে ক্লিক করব যখন, তখন একটা কাজ হবে। গ্রিড যখন ক্লিক করব তখন, অর্থাৎ লিস্টে যখন ক্লিক করব তখন এখানে লিস্ট অ্যাড হবে। আর যখন গ্রিডে ক্লিক করব তখন লিস্টটা রিমুভ হয়ে যাবে, চলে যাবে। তাহলে আমাদের দুটো বাটন, দুটো কাজ হবে, দুটো বাটনে ক্লিক করতে হবে। প্রথম বাটনে ক্লিক করলে কি হবে সেটা অ্যাড করি। এটার আইডি কি ছিল? লিস্ট। এটাকে ক্লিক দিতে হবে, এই তো। তারপর ফাংশন ক্লিক করলে কি হবে? ক্লিক করলে কি হবে? স্যার ক্লাস অ্যাড হবে। মেইন ডিপটাকে সিলেক্ট করতে হবে। মেইন ডিপে একটা ক্লাস অ্যাড হবে, তাই না? এটার জন্য লিখতে হয় অ্যাড ক্লাস। কি ক্লাস অ্যাড হবে? লিস্ট। লিস্ট দেখে আসি, ক্লিক করলে লিস্টে ক্লাস অ্যাড হয় যখন, তখন নিশ্চয়ই ডিজাইনটা ঘুরে যাবে, গেল না? জি স্যার। আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্ট ক্লাস অ্যাড হয়েছে। দেখেন প্রথমে এখানে কি লিস্ট ক্লাস ছিল ট্যাগে? না স্যার। এবার আমি যখন ক্লিক করছি লিস্ট ক্লাস অ্যাড হয়ে গেছে এবং ডিজাইনটাও সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা চাইবো যে নেক্সট বাটনে ক্লিক করলে
আবার ক্লাসটা রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে গেলে আগের অবস্থানে ডিজাইন চলে আসবে। জি স্যার। তাহলে আমাদের ওইটার আইডি কি ছিল? গ্রিড দিলাম, এটাতেও ক্লিক ইভেন্ট থাকবে। এটা ক্লিক করলে ফাংশন একটা কল হবে, সেইখানে বলতে হবে ডট মেইন। এইখানে যে ক্লাসটা অলরেডি আছে সেটাকে রিমুভ করতে হবে, তাহলে রিমুভ ক্লাস। কি ক্লাস রিমুভ করবেন? ওই লিস্টটাকে। স্যার এটা টগল দিয়ে করতে করলে হয়ে যেত না, টগল দিয়ে তো একটা জিনিসকে হাইড করা এবং ভিজিবল করা, আর এখানে আমরা কি করছি? একটা ক্লাসকে অ্যাড করা এবং রিমুভ করা। রিমুভ করা। এবার দেখি, প্রথমে হচ্ছে আমরা লিস্টে ক্লিক করলাম, চলে আসছে। এবার এটাকে আবার রিমুভ করব, গ্রিডে ক্লিক করলাম, চলে গেল। আসলে আমরা করতেছি ছোট্ট একটা কাজ, একটা ক্লাসকে অ্যাড করা, রিমুভ করা, এইটুকু। কিন্তু মূল কাজটা হচ্ছে কোথায়? আমরা সিএসএস এ আগে থেকে এই ফরমেশনটা করে রাখি। তাহলে আমাদের ম্যাক্সিমাম কাজগুলো করতেই হবে সিএসএস এইচটিএমএল এ। আমরা কিছু অ্যাকশনের জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করব। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। এই কোডটুকু এখন উঠায় নেন।